হ্যালো, আপনি কি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভাইপো, পারিজাত পারিজাত বক্সী। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা করছি আপনারা অনেকেই জানেন যে এই মাসটি আমাদের চ্যানেলের জন্য একটি অত্যন্ত বিশেষ একটি মাস, কারণ এই মাসে আমাদের চ্যানেল 1 বছরে পা দিল। সেই উপলক্ষেই আপনাদের জন্য আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন কর্নেল নীলাদ্রি সরকার। সেই গল্পটি আপনাদের ইতিমধ্যেই আমরা শুনিয়ে ফেলেছি। যারা যারা এখনও গল্পটি শোনেননি, আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই গল্পটি আগে শুনে ফেলুন। এবং এই মাসের দ্বিতীয় বিশেষ আকর্ষণ আজকে শুনবেন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পারিজাত বক্সী সিরিজের থেকে একটি দারুণ টানটান উপন্যাস, কবন্ধ বিগ্রহের কাহিনী। লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম 1916 সালে কলকাতার ভবানীপুরে। তারপর তাদের বার্মা বা মিয়ানমারে চলে আসতে হয়। রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে রেঙ্গুন আদালতে আইনজীবীর কাজ শুরু করেন তিনি। বার্মায় 25 বছর অতিবাহিত করবার পরে 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়াকালে কলকাতায় ফিরে আসেন। তাঁর লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তার নিজস্ব গোয়েন্দা চরিত্রদের মধ্যে তিনি তৈরি করেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভাইপো পারিজাত বক্সীকে। তিনি এই চরিত্রকে নিয়ে লিখেছেন বেশ কিছু উপন্যাস এবং কিছু ছোট গল্প। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে 2টি পর্বে বিভক্ত করেছি। আজকে শুনবেন গল্পের দ্বিতীয় পর্ব। যারা এখনও প্রথম পর্ব শোনেননি, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে অথবা প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে প্রথম পর্বটি আগে শুনে ফেলুন। আজকের গল্পটি আমরা নিয়েছি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র এই বইটির থেকে। লেখক পরিবারকে জানাই অনেক ধন্যবাদ এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। গল্প পাঠে আমি সন্তু, পারিজাত বক্সীর ভূমিকায় সুবরু। তাহলে আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের গল্প লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পারিজাত বক্সী সিরিজের থেকে কবন্ধ বিগ্রহের কাহিনী, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। একটু তন্দ্রার মতন এসেছিল। হঠাৎ দরজা খোলার শব্দে সে উঠে বসল। একটা ছোকরা একটা বাটিতে তরকারি আর একটা থালায় ভাত নিয়ে ঢুকল। লাল রঙের ভাত, তাও মনে হলো আধ সেদ্ধ। ভাতের চেহারা দেখে কুমুদের খেতে ইচ্ছা করল না। কুমুদ বলল, শরীর খারাপ, খাবো না। ছোকরাটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে ভাবতে লাগল, একে মুখ্যম একটা ঘুষি মেরে কাবু করা শক্ত নয়। তারপর যদি ছুটে বেরিয়ে গিয়ে কোনো রকমে স্টেশনে আশ্রয় নিতে পারে, তাহলে বোধহয় এই যাত্রা বেঁচে যেতে পারে। কি করবে ঠিক করার আগেই দরজায় লালাজির বিরাট দেহ দেখা গেল। লালাজি ঘরে ঢুকল। কুমুদের কাছে এসে খিঁচিয়ে উঠল, শোন, এসব বেয়াদুপি আমার সাথে চলবে না। লে লে কে লে। রাগী অপমানে কুমুদের মুখ লাল হয়ে উঠল। এভাবে কেউ কোনোদিন তার সঙ্গে কথা বলেনি। একবার ভাবল যা হবার হবে, সে প্রাণপণ শক্তিতে ঝাঁপিয়ে পড়বে লোকটার উপরে। কিন্তু কষ্টে সে নিজেকে সংযত করল। এখন এসব করতে গেলে তার ক্ষতি হবার সম্ভাবনা। নিশ্চয়ই লালাজি একলা নয়, তার অনেক অনুচর আছে, তারা কুমুদকে ছাড়বে না। তাছাড়া লালাজির দৈহিক শক্তির পরিচয় সে আগেই পেয়েছে। কুমুদ মাথা হেঁট করে খেতে আরম্ভ করল। ভাত শক্ত, তরকারি অসম্ভব ঝাল। কুমুদের চোখ থেকে টপ টপ করে জলের ফোঁটা পড়তে লাগল। খাওয়া শেষ হতে রঘুয়া থালাবাটি নিয়ে গেল। একটু পরে ফিরল জলের গ্লাস নিয়ে। জল খেয়ে কুমুদ ঘরের মধ্যে পায়চারি করতে লাগল। আশ্চর্যের ব্যাপার, দরজা বন্ধ হল না, খোলাই রইল। কুমুদ পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দাঁড়াল। টুল খালি, কেউ নেই। কুমুদ উঁকি দিয়ে পিছিয়ে এলো। দত্ত আসছে, তার কপালে ব্যান্ডেজ, মুখে শুকনো হাসি ফুটিয়ে বলল, ও কুমুদ,
তোমার ঘুষির জোর আছে বটে, এখনো আমার মাথাটা ঘুরছে। কুমুদ কোনো উত্তর দিল না, খাটিয়ায় গিয়ে বসল। দত্ত এগিয়ে এসে খাটিয়ার এক কোণে বসল, মাথা দুলিয়ে বলল, কলকাতা শহর একটা গোলক ধাঁধা, গলি উপগলি চোরাগলির শেষ নেই। কি করে হাওড়া স্টেশন থেকে তোমাদের বাড়ি যাব, একবার তার হদিস দিয়ে দাও তো। হাজার হোক আমরা পাড়া গেঁয়ে লোক। কুমুদ এবারেও কোনো কথা বলল না, চুপ করে রইল। কে বাবুর গোসা হয়েছে বুঝি? আরে চুপ করে থাকলে তোমার নিজেরই ক্ষতি। চিঠিটা নিয়ে যাব, টাকাটা হাতে এলেই তোমাকে একেবারে ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ট্রেনে চড়িয়ে দেবো। বলে ভালো, বলে ভালো, আরে বলো। কুমুদও ভেবে দেখল চুপ করে লাভ নেই, কথা বলাবার ওষুধও এদের কাছে আছে। তাই সে কত নম্বর বাসে হাওড়া থেকে উঠে কোথায় নামতে হবে সে কথা বুঝিয়ে বলল। দত্ত একটা কাগজে সব লিখে নিল। কুমুদের বাবা চুপচাপ বাইরের ঘরে বসেছিলেন। ইদানিং তাঁর কিছু ভালো লাগে না। হাসপাতালে চেম্বারে যান, রোগীও দেখেন, কিন্তু সব সময় কেমন অন্যমনস্ক ভাব। সর্বদা ছেলে দুটোর কথা চিন্তা করেন। পারিজাত বক্সির কথা মতন কাগজে বিজ্ঞাপনও দিয়েছেন। কোনো দিক থেকে আজ পর্যন্ত কোনো সাড়া পাননি। কুমুদের মা শয্যাশায়ী, প্রায় অন্ন জল ত্যাগ করেছেন। বাবু, ও বাবু! চিৎকারে কুমুদের বাবা মুখ তুলে দেখলেন জানলার বাইরে একটা লোক, সাজ পোশাকে রিক্সা চালক বলেই যেন মনে হলো। হাতে ছোট্ট একটা ঘটিও রয়েছে। কি চাই? এই একটা চিঠি। কি চিঠি? কুমুদের বাবা উৎসাহে উঠে দাঁড়ালেন। তাহলে কি বিজ্ঞাপনের উত্তর নিয়ে কেউ এলো? লোকটা হয়তো রিকশায় বসে আছে, চালকের হাতে চিঠিটা পাঠিয়েছে। তাকে কুমুদের বাবা ঘরের মধ্যে আসতে বললেন। রিকশা চালক ভিতরে এসে চিঠিটা কুমুদের বাবার দিকে এগিয়ে দিল। চিঠিটা যখন নিলেন তখন কুমুদের বাবা বুঝতে পারলেন তার হাতের আঙুলগুলো থরথর করে কাঁপছে। পড়তে পড়তে তার মুখ আরক্ত হয়ে উঠল। 15 দিনের মধ্যে 10,000 টাকা ইডেন গার্ডেনের প্যাগোডা চালাতে রেখে আসতে হবে, না রাখলে কুমুদকে খতম করে ফেলা হবে। টাকাটা রাখতে হবে সকাল 7টা থেকে 10টার মধ্যে। এই সঙ্গে কুমুদের হাতের চিঠিও রয়েছে। সেও জানিয়েছে 10,000 টাকা না দিলে তার প্রাণ সংশয়। কুমুদের হাতের লেখা তিনি খুব চেনেন, তার ভুল হবার নয়। এই চিঠি তোমাকে কে দিয়েছে? মোড়ে এক বাবু ট্যাক্সিতে বসে আছেন, আমার হাতে 2 টাকা দিলেন আর বললেন চিঠিটা লালবাড়িতে যা ডাক্তার থাকে তাকে দিয়ে আসতে। চলো তো দেখে আসি। কুমুদের বাবার পরনে ছিল গেঞ্জি আর পাঞ্জাবি। পোশাক পাল্টাবার কথা তাঁর আর মনে হয় না। সেইভাবেই তিনি বেরিয়ে পড়লেন। রাস্তার উপর রিক্সা ছিল। চালক তাঁকে চড়তে বললেও তিনি রাজি হলেন না। গোটা 6 বাড়ির পরেই চৌরাস্তা। এটুকু রাস্তা তিনি অনায়াসেই হেঁটে যেতে পারেন। মোড়ের মাথায় কোনো ট্যাক্সি দেখা গেল না। কোথায় ট্যাক্সি? হ্যাঁ, এখানেই তো ছিল বাবু, অবশ্য থাকবেন এমন কথা বলেননি। তোমার বাবুকে দেখতে কেমন? খুব ফর্সা, হ্যাঁ ফর্সা, মোটা সোটা চেহারা। হ্যাঁ, মোটা সোটা। বাঙালি? হ্যাঁ, সেই রকমই মনে হলো। কুমুদের বাবা আর দাঁড়ালেন না, হন হন করে বাড়িতে ফিরে এলেন। এখন কি করবেন? কুমুদের মাকে জানালে কান্নাকাটি শুরু হবে। তিনি বলবেন ছেলে জীবনের কাছে 10,000 টাকা কিছুই নয়, এখনই টাকাটা রেখে আসতে। কুমুদের বাবার মনের ইচ্ছেও অবশ্য তাই, কিন্তু যাই করুন পারিজাত বক্সিকে একবার জানানো দরকার। জামাইয়ের সঙ্গেও পরামর্শ করতে হবে। তুলসী কোথায় সে কথা কুমুদ কিছু লেখেনি। হতে পারে এই বিষয়ে তুলসীর বাবাও আলাদা চিঠি পেয়েছে। সব দিক বিবেচনা করে কুমুদের বাবা ফোন তুলে নিলেন। ভাগ্য ভালো পারিজাত বক্সি বাড়িতেই ছিলেন। সব শুনে তিনি বললেন, আপনি অপেক্ষা করুন, আমি আধ ঘন্টার মধ্যে আপনার কাছে যাচ্ছি। আধ ঘন্টার আগেই পারিজাত বক্সি এসে গেলেন। অনেকক্ষণ ধরে চিঠি দুটো পরীক্ষা করে বললেন, এটা আপনার ছেলের হাতের লেখা তো? হ্যাঁ, ওটা কুমুদের হাতের লেখা, তাতে কোনো সন্দেহ নেই।
মূর্তি চোরেরা সাধারণত এ ধরনের কাজ করে না, তবে কিছুই জোর দিয়ে বলা যাচ্ছে না। চলুন, রিক্সা চালককে একবার দেখাবেন। দুজনে রাস্তার মোড়ে এলেন। গোটাচারেক রিক্সা সেখানে ছিল। সেই রিক্সা চালক গ্লাসে চা খাচ্ছিল। এদের দেখে সেলাম করে এগিয়ে এলো। ডাক্তারবাবুকে চিঠি তুমি দিয়েছ? হ্যাঁ বাবু। যে তোমায় এই চিঠিটা দিয়েছে সে কি বলেছে? আমি রিক্সা নিয়ে এখানে বসেছিলাম, এক বাবু ট্যাক্সি চেপে এসে হাত নেড়ে আমাকে ডাকলেন। আমি কাছে যেতে বললেন, লাল বাড়িতে যে ডাক্তারবাবু থাকে না, তাকে এই খামটা দিয়ে এসো, আর এই নাও তোমার 2 টাকা বকশিস। তুমি জিজ্ঞাসা করোনি নিজে না গিয়ে এভাবে তোমার হাতে চিঠি পাঠাচ্ছে কেন? না বাবু, বকশিস পেয়ে আমি খুশি হয়েছিলাম, ওসব কথা ভাবি। পারিজাত বক্সী আর কিছু না বলে কুমুদের বাবাকে নিয়ে ফিরে এলেন। নিজের মোটরে উঠতে উঠতে বললেন, এই চিঠি দুটো আপাতত আমার কাছে থাক, এখন কিছু করার নেই। 15 দিন সময় আছে, তার মধ্যে আপনাকে জানিয়ে দেব। পারিজাত বক্সী মোটর চালু করলেন। থামলেন এসে লালবাজারে, সহকারী কমিশনারের ঘরে তাঁর অবারিত দ্বার। মিস্টার বাসু, দেখুন তো এই হাতের লেখাটা আপনার রেকর্ডে আছে কিনা। মিস্টার বসু চিঠিটা পড়ে গম্ভীর হয়ে গেলেন। মিস্টার বসু তার ঘণ্টা বাজিয়ে মজুমদারকে ডাকলেন। মজুমদার আসতে বললেন, এর সঙ্গে তো তোমার পরিচয় আছে মজুমদার, ইনি স্বনামধন্য পারিজাত বক্সী। মজুমদার 2 হাত জোড় করে কপালে ঠেকিয়ে বলল, হো হো হো, ওর নামের সঙ্গে আমার খুব পরিচয়। দেখো তো রেকর্ড থেকে এটা কাদের লেখা হদিশ পাও কি না। চিঠিটা হাতে নিয়ে মজুমদার বলল, এ তো এখনই হবে না, অনেক রেকর্ড ঘাঁটতে হবে, অন্তত 2 দিন সময় চাই। ঠিক আছে, আমি পরশু বিকেলে আসব। পরশু বিকেলে যেতেই খবর পেয়ে গেলেন মজুমদারই ছিল। ও হাতের লেখাটা তো তোরাব আলীর। তোরাব আলী কে? ও বাবা, নাম করা ডাকাত, চিঠি লিখে লোকের বাড়িতে ডাকাতি করতে যেত। তার ফটো যদি থাকে দেখাতে পারেন? তা পারি, কিন্তু একটা মুশকিল হয়েছে। কি মুশকিল? তোরাব আলী তো এখন দমদম জেলে। বছর 3 আগে তার 7 বছরের জন্য জেল হয়েছিল। কিরকম হলো? তোরাব আলী নিশ্চয়ই জেল থেকে চিঠি লেখেনি, সেটা তো সম্ভব নয়। এটা অন্য কেউ লিখেছে। মজুমদারকে ধন্যবাদ দিয়ে তিনি বেরিয়ে এলেন। মজুমদার মনে করিয়ে দিল, ফটোটা দেখে যাবেন না। দরকার নেই। কি করবেন ঠিক করেছেন? দেখুন, আমি ঠিক করেছি টাকাটা দিয়ে দেব আমি, কারণ কুমুদের প্রাণের দাম আমাদের কাছে 10,000 টাকার থেকে অনেক বেশি। বেশ, তাহলে একটা দিন ঠিক করুন, সেদিন আমিও আপনার সঙ্গে যাব। দিন ঠিক আর কি, আমি কালই যেতে চাই। আমি তাহলে 6টার মধ্যে আপনার কাছে চলে আসব। আর আমার নাতি তুলসীর কি হবে? আমার মনে হচ্ছে তুলসী আর কুমুদ এক জায়গায় নেই। থাকলে তুলসীর জন্য টাকা দাবি করে এরকম চিঠি আসতো। তখনই কুমুদের বাবার পরিচিত একজনকে তুলসীর বাবার কাছে পাঠিয়ে দিলেন। বলে দিলেন তুলসীর বাবা যেন লোকটির সঙ্গে চলে আসে। বিকেলেই তুলসীর বাবা এসে পৌঁছল। এই কদিনেই তুলসীর বাবা উদ্বেগ দুশ্চিন্তায় আধখানা হয়ে গেছেন। তার ধারণা হয়েছিল শ্বশুরমশাই বুঝি কুমুদ আর তুলসী দুজনেরই খবর পেয়েছেন, কিন্তু তুলসীর কোনো খবর পাননি জেনে মর্মাহত হল। এই দেখো, আমি এরকম একটা চিঠি পেয়েছি। আমি ভেবেছিলাম তুলসীর ব্যাপারে তুমিও বুঝি কোনো চিঠি পেয়েছো। না, আমি কিছুই পাইনি। তুলসীর মা তো আহার নিদ্রা ত্যাগ করেছে। আমার ভয় হচ্ছে সে কোনো রকম শক্ত অসুখে না পড়ে যায়। আহা হা, শরীর খারাপ করে লাভ কি বলো?
বিপদের মুখে এভাবে ভেঙে পড়ে তো কোনো লাভ নেই। দেখো, পারিজাতবাবুর ধারণা কুমুদ আর তুলসী এক জায়গায় নেই। থাকলে তুলসীর জন্য এরকম টাকা দাবি করে চিঠি আসতো। তবে ঈশ্বরের ইচ্ছায় কুমুদকে যদি ফিরে পাই, তাহলে তার কাছে হয়তো তুলসীর খবর পেতে পারি। আপনি কুমুদের ব্যাপারে কি করবেন ঠিক করেছেন? আমি তো টাকাটা দেব বলেই ঠিক করেছি। তাহলেই কি কুমুদকে পেয়ে যাবেন? কেন, এ কথা কেন বলছো? হ্যাঁ, এ ধরনের কাহিনীতে পড়েছি 10,000 টাকা হাতে পেলে এদের লোভ বেড়ে যায়, আরও বেশি টাকা দাবি করে বসে। হ্যাঁ, অসম্ভব কিছু না অবশ্য। তবে আমরা তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। মাত্র 15 দিন সময়, এর মধ্যে টাকা না দিতে পারলে ওরা কুমুদকে শেষ করে দেবে। একটা মানুষের প্রাণের দাম ওদের কাছে কানা কড়িও নয়। ভোর 5টায় কুমুদের বাবার বাইরের ঘরে কলিং বেল বেজে উঠল। কুমুদের বাবা ওপর থেকে শুনতে পেলেন নিচে চাকর রঘু কার সঙ্গে চেঁচামেচি শুরু করেছে। সিঁড়ি দিয়ে নেবে কুমুদের বাবা দেখলেন রঘুর সামনে একটা ভিখারি দাঁড়িয়ে, পরনে ছেঁড়া গেঞ্জি, শতচ্ছিন্ন কাপড় হাঁটু পর্যন্ত, চুলে মাটি লাগা, গালের একদিকে দগদগে ঘা। কে রে রঘু? তা তো বাবু জানি না, বললো আপনার সঙ্গে নাকি কি জরুরি দরকার আছে। কুমুদের বাবার কথাটা হঠাৎ মনে পড়ে গেল। কুমুদকে যারা আটকে রেখেছে সেই দলের কেউ নয় তো, হয়তো টাকার ব্যাপারে কিছু বলতে এসেছে। ইডেন গার্ডেনে নয়, অন্য কোথাও টাকা রেখে আসতে হবে। তাই কুমুদের বাবা রঘুকে বললেন, ঠিক আছে, তুই যা, আমি দেখছি। রঘু চলে যেতে ভিখারিটা কয়েক পা এগিয়ে বলল, আমি পারিজাত বক্সী, আগে রওনা হয়ে যাচ্ছি। আপনি 7টা নাগাদ চলে আসুন, ওখানে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন না। কুমুদের বাবা যখন ইডেন গার্ডেনে গিয়ে পৌঁছলেন তখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 7টা। তিনি সঙ্গে ড্রাইভার নেননি, নিজেই মোটর চালিয়ে গিয়েছিলেন। প্যাগোডার কাছাকাছি গিয়ে দেখলেন ঘাসের ওপর পারিজাত বক্সী বসে, তার সামনে একটা থালা, চেঁচিয়ে ভিক্ষা চাইছেন। কুমুদের বাবা এগিয়ে গিয়ে পকেট থেকে বড় একটা খাম বের করে প্যাগোডার চাতালে রেখে দিলেন। আশেপাশে 2-1 লোক পাইচারি করছে। এত সকালে ভিড় নেই। কুমুদের বাবা খামটা রেখে সরে গেলেন নিজের মোটরের কাছে। একটু পরেই একটা জিপ এসে দাঁড়াল। তার মধ্যে থেকে পুলিশের পোশাক পরা একদল লোক বেরিয়ে এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে খামটা তুলে নিয়ে দ্রুত পায়ে ফিরে এলো। জিপে বোধহয় স্টার্ট দেওয়াই ছিল। লোকটা উঠে বসতেই জিপ ছুটতে শুরু করল। পারিজাত বক্সী আগেই উঠে দাঁড়িয়েছিলেন। তিনি ছুটে রাস্তার উপর চলে এলেন। মিনিট 2-3 তার মধ্যেই পারিজাত বক্সী কুমুদের বাবার মোটরে উঠে জিপটাকে অনুসরণ করলেন। গঙ্গার কুল ঘেঁষে জিপ আর মোটর দৌড়াল। সন্ত্রস্ত পথচারী দুপাশে ছিটকে গেল। ঘোড়দৌড়ের মাঠের পাশে মোটর জিপের কাছাকাছি এসে গেল। হঠাৎ গুড়ুম করে একটা শব্দ। জিপ থেকে কে একজন নির্ভুল লক্ষ্যে মোটরের সামনের টায়ারে গুলি করল। তীব্র আওয়াজ করে টায়ার ফাটল। মোটর ডান দিকে রাস্তা ছাড়িয়ে মাঠের মধ্যে গিয়ে পড়ল। এদিকে ফাঁকা মাঠ, দূরে সেনাদের ছাউনি। অনেক কসরত করে পারিজাত বক্সী মোটর থামাল। পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছে কুমুদের বাবার দিকে ফিরে বললেন, দায়িত্ব ব্যাটারা পালালো। আপনার নোটগুলো নম্বর সব লেখা আছে তো? চিন্তায় ভয়ে কুমুদের বাবা অবসন্ন হয়ে পড়েছিলেন। তিনি কোনো রকমে মাথা নেড়ে বললেন, হ্যাঁ আছে। সব ব্যাংকে আগেই আমরা বেতারে খবর পাঠিয়ে দিয়েছি। সেসব জায়গায় নোট ভাঙাতে গেলেই মুশকিলে পড়বে। এতে কুমুদের কোনো ক্ষতি হবে না তো? ক্ষতি আর কি হবে, ওরা টাকা চেয়েছিল, আপনি টাকা দিয়েছেন, এবার চুক্তি মতো কুমুদকে ছেড়ে দেওয়া উচিত। কথা বলতে বলতেই পারিজাত বক্সী জ্যাক দিয়ে মোটর তুলে টায়ার বদলি করে ফেললেন। তারপর মোটরে উঠতে কুমুদের বাবা প্রশ্ন করলেন, এবার কোন দিকে যাবেন? চলুন একটু এগিয়ে দেখা যাক, যদি জিপটার কোনো খোঁজ পাওয়া যায়। জিপটার নম্বর আমি দেখে নিয়েছি, কিন্তু সে দেখা কোনো কাজে লাগবে না, কারণ নিশ্চয়ই এটা ভুয়ো নম্বর। মোটর খিদিরপুর পৌঁছল। কোথাও জিপের চিহ্ন নেই। মোটর একপাশে রেখে পারিজাত বক্সী নেমে পড়লেন। কুমুদের বাবাকে অপেক্ষা করতে বলে রাস্তার ওপারে একটা সরাইখানায় গিয়ে ঢুকলেন।
নোংরা পরিবেশ, জনচারেক লোক বসে চা খাচ্ছে। এদিকে কাউন্টারের পিছনে হৃষ্টপুষ্ট একটি লোক ক্যাশ বাক্স সামনে নিয়ে বসে আছে। সেই বোধহয় মালিক। তার কাছে গিয়ে পারিজাত বক্সী বললেন, ওসমানকে একটু দরকার। লোকটা ভেতরে চলে গেলেন। একটু পরেই লুঙ্গি পরা বেঁটে একটি লোক সেলাম করে এসে দাঁড়াল। তার গলায় রুমাল বাঁধা, একটা চোখ কানা। তাকে একটু আড়ালে নিয়ে গিয়ে পারিজাত বক্সী জিজ্ঞাসা করলেন, এ রাস্তায় খুব জোরে কোনো জিপ যেতে দেখেছো ওসমান? না তো। তোমাদের এখানে অনেকেই তো 1000 টাকার নোট ভাঙাতে আসে। আসে, সেটা আপনি জানেনই। শোনো, এই নাম্বারগুলো রেখে দাও। যদি এই সব নাম্বারের নোট কেউ ভাঙাতে আসে আমাকে একটা খবর দিতে পারো? খবর পাঠাবে আর লোকটাকে 8 ঘন্টা খানেক আটকে রাখবে, কোনো ছুতোয়। আমার ফোন নাম্বার তো তোমার জানা? তা জানা, তবে মালিককে একবার বলে যান। পারিজাত বক্সী মালিককে বলে মোটরে এসে উঠলেন। মোটরের মধ্যে কুমুদের বাবা চুপচাপ গালে হাত দিয়ে বসে। তার মনের অবস্থা পারিজাত বক্সী বুঝতে পারলেন। তিনি ভাবছেন গোয়েন্দা ব্যাপারটার কোনো কুলকিনারা করতে পারলেন না। লোকগুলো টাকাও নিল, হয়তো তার ছেলেকেও খতম করে দেবে। পারিজাত বক্সী মোটর ঘুরিয়ে নিল। রাত 8টা নাগাদ পারিজাত বক্সীর বাড়ির ফোন বেজে উঠল। পারিজাত বক্সী বসে বসে একাই পড়ছিলেন। লাফিয়ে উঠে ফোন ধরলেন। স্যার, আমি উসমান, শিগগিরই চলে আসুন। একটা নম্বরি নোট নিয়ে একজন এসছে। পারিজাত বক্সী যেমন পোশাকে ছিলেন তেমনিভাবেই নেমে গেলেন। মিনিট 20 মধ্যে পৌঁছে গেলেন। ওসমান দোকানের বাইরে পায়চারি করছিল। পারিজাত বক্সীকে দেখে এগিয়ে এসে বলল, আসুন স্যার, ওই যে মালিকের পাশে বসে আছে। পারিজাত বক্সী ভিতরে ঢুকলেন। আর চোখে দেখলেন কাউন্টারের পিছনে মালিকের পাশে কালো রোগা একটা লোক বসে আছে। পারিজাত বক্সী সোজাসুজি লোকটার সামনে গিয়ে দাঁড়ালেন। শোনো, এদিকে এসো। লোকটা উঠে দাঁড়ালো। 1000 টাকার নোটটা তুমি কোথায় পেয়েছো? লোকটা নির্বাক, চুপচাপ দাঁড়িয়ে রইল। বার দুয়েক প্রশ্নের পরই পারিজাত বক্সী হুঙ্কার ছাড়লেন, সবকে তোমার পিঠে ছাল তুলে দেবো। আমাকে তুমি চেনো না, এখনই টানতে টানতে থানায় নিয়ে যাব। বলো নোটটা কোথায় পেয়েছো? এবার লোকটা কাঁপতে কাঁপতে বলল, হুজুর মা বাপ, নোটটা কুড়িয়ে পেয়েছি হুজুর। খিদিরপুরের পথে ঘাটে নোট কুড়িয়ে পাওয়া যায় নাকি? বিশ্বাস করেন হুজুর, ডোকের কাছে কুড়িয়ে পেয়েছি। বুঝতে পেরেছি, ভালো কথায় কাজ হবে না। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। একে ধরে রাখো তো, আমি আসছি। পারিজাত বক্সী বেরিয়ে খানতিনেক বাড়ি পরে একটা ডাক্তারখানায় ঢুকে খিদিরপুর থানায় ফোন করলেন নিজের পরিচয় দিয়ে। মিনিট 15 পর দারোগা 2জন কনস্টেবল নিয়ে এসে হাজির। লোকটা দারোগার সামনে এক কথা বলল, হ্যাঁ, ডোকের কাছে কুড়িয়ে পেয়েছি। দারোগা কড়া ধমক দিল, কুড়িয়ে পেয়েছিলে তো থানায় জমা দাওনি কেন? বোবার শত্রু নেই। লোকটা চুপচাপ দাঁড়িয়ে রইল। দারোগা লোকটাকে টানতে টানতে জিপে নিয়ে তুলল। তাদের পিছনে পারিজাত বক্সী মোটর চালালেন। লোকটাকে মোটেই নিরীহ মনে হচ্ছে না। থানায় ধমক দিলে হয়তো কিছু বের হতে পারে, কিন্তু না, থানাতেও লোকটার মুখ থেকে একটা কথাও বার করা গেল না। তখন পারিজাত দারোগাকে একপাশে ডেকে ফিসফিস করে কি বললেন। দারোগা লোকটাকে বলল, যা বেটা, আজ তোকে ছেড়ে দিলাম। তোর নাম ধাম বলে যা। নোটটা আটকে রাখলাম, মালিককে দিয়ে দেব, যা। লোকটা নাম বলল, রতন পাঁড়ে, বর্তমান নিবাস মমিনপুর। সবে ছাপড়া থেকে এসেছে, এখনো কোথাও চাকরি পায়নি। রতনকে ছেড়ে দিতে সে থানার বাইরে এসে এদিক ওদিক দেখল। তারপর রাস্তা ধরে আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করল। অনেক পিছনে মোটরে পারিজাত বক্সী তাকে অনুসরণ করতে লাগলেন। প্রায় মাইল 1.5। লোকালয় শেষ হলে একটা মাঠ, তার পাশে কয়েকটা টিনের ঘর। রতন একটা টিনের ঘরের দরজায় 3 বার টোকা দিল। ভিতর থেকে গম্ভীর আওয়াজ শোনা গেল। পারিজাত বক্সী একটা গাছের ছায়ায় অন্ধকারে মোটর রেখে পা টিপে টিপে এগিয়ে গেলেন। রতন ভিতরে ঢুকতেই পারিজাত বক্সী টিনের ফুটোর উপরে চোখ রাখলেন।
টেবিলের ওপরে হ্যারিকেন জ্বলছে। চেয়ারে দীর্ঘকায় লোক, পরনে শার্ট আর প্যান্ট, কপালে একপাশে একটা কাটার দাগ, তার সামনে রতন। কি হলো, নোটের খুচরো পাওয়া গেল না? जी नहीं, वो पारिजात टिकटिकी পিছনে লেগে সব কুছ ভেস্তে দিয়েছে। তাহলে ছেলেটার বাবা টিকটিকি লাগিয়েছে। তাই তো মালুম হচ্ছে। পারিজাত বক্সী কোমরে হাত ছোঁয়ালেন। রিভলভারটা ঠিক আছে। ভাবলেন রিভলভারটা হাতে নিয়ে ভিতরে ঢোকার এই উপযুক্ত সময়। রিভলভারটা হাতে নিয়ে ঢুকতে যাবার মুখে বাধা। পিছন থেকে কে তার মাথায় প্রচণ্ড আঘাত হানল। চোখের সামনে চাপ চাপ অন্ধকার, সমস্ত পৃথিবী যেন ঘুরে উঠল। পারিজাত বক্সী পড়ে গেলেন। যখন জ্ঞান হলো দেখলেন একটা খাটিয়ায় শুয়ে আছেন। সেই টিনের ঘর, কিন্তু পাকা বাড়ি। কাছেই একটা চেয়ারে সেই দীর্ঘকায় লোকটা। পারিজাত বক্সী চোখ খুলতেই লোকটা বলল, কি পারিজাত বাবু, শরীর এখন কেমন? কোনো উত্তর না দিয়ে পারিজাত বক্সী প্রথমে মাথায় হাত দিলেন। মাথায় ব্যান্ডেজ, এখন অল্প অল্প ব্যথা রয়েছে। কোমরে হাত দিয়ে দেখলেন রিভলভার নেই। যন্ত্রটা সরিয়ে রেখেছে, যদি হাত লেগে গুলি বেরিয়ে যায়। পারিজাত চুপ করে রইলেন। তারপর কুমুদের বাবা আপনাকে কত টাকা দিয়েছে? বোকা সাজবার চেষ্টা করবেন না, তাতে ফল হবে না। আপনাকে সাবধান করে দিচ্ছি, সরে দাঁড়ান, নইলে খুব বিপদে পড়ে যাবেন। খুব যে ভয় পেয়েছেন, পারিজাত বক্সীর মুখ চোখে এমন কোনো ভাব ফুটল না, বরং তিনি বললেন, আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিশ্বাস করুন, কিছু জাল নোট বাজারে কারা ছড়িয়েছে সেই ব্যাপারে তদন্ত করার জন্য আমাকে নিয়োগ করা হয়েছে। এবার লোক ভ্রুটা কোঁচকাল, দাঁত দিয়ে ঠোঁট চেপে কিছুক্ষণ কি ভাবল, তারপর বিড়বিড় করে বলল, জাল নোট? হ্যাঁ, তারই একটা আপনার লোক ভাঙাতে গিয়েছিল। লোকটা নিজেকে সামলে নিল, চাপা গলায় বলল, ঠিক আছে, নোটগুলো না হয় জাল, কিন্তু ছেলেটা তো আর জাল নয়, সে আমাদের হাতের মুঠোয় আছে। আপনাকেও কিছুদিন আমাদের রাস্তায় থাকতে হবে। নোট ভাঙাতে নানা দিকে লোক গেছে, তাদের রিপোর্ট শোনা যাক। লোকটা উঠে দাঁড়ালো। শুয়ে শুয়ে পারিজাত বক্সী দেখলেন লোকটা দরজা বন্ধ করে তালা দিল। কিছুক্ষণ চুপচাপ। আস্তে আস্তে পারিজাত বক্সী উঠে দাঁড়ালেন। জানলা নেই, অনেক উঁচুতে একটা ঘুলঘুলি, এত ছোট যে তার মধ্য দিয়ে কোনো পূর্ণবয়স্ক লোকের যাওয়া সম্ভব নয়। পারিজাত দেওয়ালে কান পাতলেন। জলের শব্দ খুব স্পষ্ট। একেবারে পাশেই বোধহয় নদী। দুটো হাত পিছনে রেখে পারিজাত বক্সী পায়চারি শুরু করলেন। এখান থেকে পালানো অসম্ভব। কতদিন এভাবে বন্দি থাকতে হবে কে জানে। এরা কি কুমুদকে ছেড়ে দেবে? 1000 টাকা থানা আটকে রেখেছে। খুব সম্ভবত এই 1000 টাকার জন্য এরা কুমুদের বাবাকে আবার চিঠি দেবে। কিন্তু পারিজাত বক্সী বন্দি, পরামর্শ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। খট করে শব্দ হতে পারিজাত ঘুরে দাঁড়ালেন। দরজা খুলে একটা লোক ভিতরে ঢুকল। এক হাতে 1 মগ চা, অন্য হাতে 2খানা রুটি। সে চেয়ারের উপরে সবকিছু নামিয়ে হিন্দিতে বলল, लीजिए खा लीजिए, मैं बर्तन ले जाऊंगा। পারিজাত বক্সী খাটিয়ায় বসে বললেন, আচ্ছা ভাই, যমুনার ঢেউয়ের এত শব্দ আগে তো শুনিনি। লোকটা নিজের দুটো চোখ বিস্ফারিত করে বলল, इधर আবার যমুনা কোথায়? এ তো গঙ্গা। হরিহরপুরের গঙ্গার পার দেখা যায় নাকি? আর কি বললেন, ঢেউ? এখানে আর একটা ঘরে যে ছেলেটা রয়েছে তাকে চা দেওয়া হয়েছে। বহুত বদমাস ছেলে, রোজ খাবার সময় বহুত ঝামেলা করে। একদিন তো আমার ঘাড়ে আচমকা লাফিয়ে পড়েছিল, কিন্তু আমার সঙ্গে পারবে কেন? আমি তাকে। এই পর্যন্ত বলে লোকটা হঠাৎ থেমে গেল। বোধহয় ভাবল এত কথা এই বাবুকে বলা হয়তো উচিত হয়নি। তিনি বুঝতে পারলেন এখানে কুমুদ কিংবা তুলসী বন্দী রয়েছে। তবে কুমুদ হওয়ার সম্ভাবনায় বেশি, কারণ এরা কুমুদের বাপের কাছেই টাকা চেয়ে পাঠিয়েছিল।
লোকটা বাইরে চলে গেল। দরজা বন্ধ হলো। পারিজাত দু হাতেই নিজের চুল মুঠোয় ধরে চুপচাপ বসে রইলেন। তাঁর এতদিনের গোয়েন্দা জীবনে এরকমভাবে বিপদে আর পড়েছেন বলে মনে করতে পারলেন না। এটুকু বুঝতে পারলেন হয়তো এরা তার প্রাণহানি করবে না। কুমুদের বাবার কাছ থেকে টাকা পেলেই তাঁকে ছেড়ে দেবে, বাকি 1000 টাকা। কিন্তু পারিজাত বক্সির যে হার হল সেই বিষয়ে তো সন্দেহ নেই। যেমন করে হোক উপায় একটা বার করতেই হবে। পারিজাত বক্সি পায়চারি করতে আরম্ভ করলেন, আর মাঝে মাঝে মুখ তুলে ঘুলঘুলির দিকে দেখতে লাগলেন। ঘুলঘুলিটা কোনো কাজে লাগবে এমন মনে হল না, তবে বাইরের পৃথিবীর শব্দ ওই ঘুলঘুলিটা দিয়ে এ ঘরে ঢুকছে। রাত হল, কোনো বাতির ব্যবস্থা নেই, ঘর অন্ধকার। একসময় আবার দরজা খুলে গেল। লোকটা একটা থালায় ভাত, কিছু তরকারি আর বাটিতে ডাল নিয়ে ভিতরে ঢুকল। সবগুলো চেয়ারে রেখে মেঝের উপরে বসে পড়ল। তাড়াতাড়ি খেয়ে নিন, আমি বাসন নিয়ে যাব। লোকটার আর একটা হাতে জ্বালানো হ্যারিকেন, হ্যারিকেনটাও সে চেয়ারের উপর রাখল। ভাত তরকারির চেহারা দেখে পারিজাত বক্সির সেসব ছুঁতে ইচ্ছা করল না, কিন্তু না ছুঁয়েও বা উপায় কি? না খেলে নিজেই দুর্বল হয়ে পড়বেন। কোনো রকমে খাওয়া শেষ করলেন। লোকটার সঙ্গে কথা বলতে গিয়ে দেখলেন লোকটা বসে বসে ঢুলছে। পলকের জন্য লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কাবু করে তার থেকে চাবি কেড়ে নিয়ে কুমুদকে উদ্ধার করবার চেষ্টা করলে হয়। একটু ভাবলেন, না, এত তাড়াতাড়ি ঝুঁকিটা নেওয়া ঠিক হবে না। বাইরে আরও লোক পাহারায় আছে কিনা বলা যায় না। ধরা পড়লে পারিজাত বক্সিকে আরও কড়া শাসনে রাখবে, কিংবা দূরে কোথাও সরিয়ে দেবে, কোনো দুর্গম জায়গায়। খাওয়া শেষ হতে বাসনপত্র আর হ্যারিকেন নিয়ে লোকটা যাবার সময় পারিজাত বক্সি বললেন, ভাই, হ্যারিকেনটা রেখে যাও না, অন্ধকারে থাকবো। লোকটা যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলল, হুকুম নেই। পারিজাত বক্সি চুপচাপ বসে রইলেন। রাত বাড়ল। খাটিয়ার উপর শুধু একটা বালিশ, বেশ জোলো বাতাস বইছে। একসময় পারিজাত বক্সি শুয়ে পড়লেন। সকাল হতেই দীর্ঘকায় লোকটি ভিতরে ঢুকল। তখন পারিজাত বক্সি বিছানায় শুয়ে, নমস্কার বক্সি সাহেব, ভালো আছেন? পারিজাত উঠে বসলেন। কি করে ভালো থাকবো, স্নান করতে পারছি না, রাতে একটা আলো নেই। ও, আরে স্নান করার ব্যবস্থা করে দেবো। আর আলো? আপনি এত সাহসী পুরুষ, আপনার আলো কি হবে? আরে কিছু নয়, আমার ছুঁচোর ভয় খুব বেশি। অন্ধকারে ছুঁচোর উপদ্রব বেশি হয় কি না? কুমুদের বাবার কাছে চিঠি চলে গেছে। আশা করছি বাকি 1000 টাকা পেতে দেরি হবে না, বিশেষ করে যখন আপনার মতন পরামর্শদাতার সঙ্গে আলোচনা করতে পারে না। চোরটা একটু কম, আপনার সাগরে তেমন জোরালো আঘাত করতে পারেনি। জোরালো আঘাত করার নির্দেশ আমার ছিল না। আচ্ছা উঠি, আপনার স্নানের জল যত সময় পাঠিয়ে দেবো, নইলে আবার আপনার গায়ে হয়তো ছুঁচোর গন্ধ বেরোবে। লোকটা বেরিয়ে গেল। দুপুরে একটু আগে বড় এক বালতি জল আর গামছা এলো। তারপর যথারীতি খাবারও, বিকেলে চা। তারপরেই পারিজাত বক্সি কাজ শুরু করলেন। চেয়ারটা বার কত খাটিয়ার সঙ্গে ঠুকে ঠুকে একটা পা খসিয়ে ফেললেন। ঘুলঘুলি দিয়ে ফিকে জ্যোৎস্না এসে পড়েছে। আজ আর অন্ধকার নয়। পারিজাত ঠিক করে নিলেন, যা হবার হবে। এভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকার কোনো মানে হয় না। দরজায় খুট করে শব্দ হতেই চেয়ারের পায়াটা হাতে নিয়ে পারিজাত বক্সি দরজার পাশে দাঁড়ালেন। দরজা খুলল। লোকটা হ্যারিকেন হাতে ঢুকে হ্যারিকেনটা মেঝের উপর নামিয়ে রেখে আবার বাইরে গেল। ভাতের থালা আর তরকারির বাটি বাইরে রেখেছিল, সেগুলো নিয়ে আবার ভেতরে ঢুকল। সঙ্গে সঙ্গে পারিজাত বক্সি চেয়ারের পায়া দিয়ে তার মাথার পিছনের দিকে সজোরে আঘাত হানলেন। একটা হাত দিয়ে লোকটার মুখ চেপে ধরলেন, যাতে তার আর্তনাদ না বের হয়। লোকটা মেঝের উপর পড়ে গেল। হাত থেকে থালা আর বাটি ছিটকে পড়ল। তার পরনের ধুতির কিছুটা খুলে পারিজাত বক্সি লোকটার মুখ আর দুটো হাত বাঁধলেন। তারপর লোকটার কোমর হাতড়ে চাবির রিং খুলে নিলেন। রিংয়ে 3টে চাবি। চাবিগুলো নিয়ে আস্তে আস্তে পা ফেলে পারিজাত বক্সি
বাইরে বেরিয়ে এলেন। আচ্ছন্ন অবস্থাতেই তুলসী বুঝতে পারল লোকটা তাকে কাঁধ থেকে নামিয়ে একটা মোটরে ওঠালো, কিন্তু মোটর বেশি দূর গেল না। একটু গিয়েই দারুণ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। লোকটা নেমে মোটরের বনেট খুলে কিছুক্ষণ কি দেখল, তারপর বিরক্তিসূচক একটা শব্দ করে তুলসীকে কাঁধে তুলে নিল। রাস্তা ছেড়ে লোকটা জঙ্গলে নামল। ঘন জঙ্গল, মাঝে মাঝে কালো পাথরের চাঙড়। দু একবার লোকটা হোঁচট খেল, নিজেকেই নিজে গালি দিল। তুলসী চোখ পিটপিট করে দেখল পাশেই একটা ঝর্ণা। লোকটা দুটো হাত জোড় করে জল নিচ্ছে, বোধহয় তৃষ্ণার্ত। কিন্তু না, জল নিয়ে এসে লোকটা তুলসীর মুখে চোখে ছিটিয়ে দিল। একটু পরেই তুলসীর আচ্ছন্ন ভাব কেটে গেল। সে উঠে বসল। কি রে শয়তান, এবার কি হবে? লোকটা দাঁত চেপে বলল। তুলসী কোনো উত্তর দিল না। গিরিধরীকে বেকায়দায় পেয়ে ঘায়েল করে পালিয়েছিলি, এবার তোকে কে বাঁচায় দেখি। তার আগে আমার একটা কথার জবাব দে। তোরা দুটো পুলিশের চর, চারিদিকে মূর্তি চুরি হচ্ছে বলে লুকিয়ে মন্দির পাহারা দিচ্ছিলি, তারপর আমাদের লরিতে লাফিয়ে পড়েছিস, ঠিক ঠিক কি না? না, আগেই তো বলেছি পুলিশের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা এমনি বেড়াবো বলে তোমাদের লরিতে উঠে পড়েছিলাম। ভোর রাত্রে বেড়াতে উঠেছিলি? কি করে তোর কাছ থেকে কথা বের করতে হয় সে ওষুধ আমার খুব ভালো করে জানা আছে। মূর্তিগুলো নিরাপদে চালান হয়ে যাক, তারপর তোর সঙ্গে বোঝাপড়া করব। নে ওঠ। লোকটা তুলসীর একটা হাত ধরে এমন জোরে টান দিল যে তুলসীর মনে হলো কাঁধের হাড়গুলো বুঝি খুলেই গেল। তুলসীকে লোকটা টানতে টানতে নিয়ে চলল। বন বাদার পার হয়ে ছোট্ট একটা পাহাড়, ঘোরানো পায়ে চলা পথ, দুধারে কাঁটা গাছের ঝোপ। পাহাড়ের অর্ধেকটা উঠতেই দেখা গেল একেবারে ওপরে একটা মন্দির, জরাজীর্ণ। আকার থেকে মনে হয় শিবের মন্দির। লোকটা তুলসীকে সেই মন্দিরের সামনে নিয়ে এলো। মন্দিরের দরজা নেই, দরজার জায়গায় ছোট্ট একটা গর্ত, হামাগুড়ি দিয়ে যেতে হয়। এবার লোকটা তুলসীর ঘাড় ধরে গর্তের দিকে ঠেলে দিয়ে বলল, চাপ ভেতরে, এখানে দুদিন থাকলেই সাইস্তা হবি। পরশু এসে তোদের খোঁজ করব, অবশ্য যদি বেঁচে থাকিস। লোকটা জোর করে তুলসীকে ভেতরে ঢুকিয়ে দিল। তারপর বিরাট একটা পাথর নিয়ে এসে গর্তের মুখ আড়াল করে দিল। তুলসী গড়িয়ে পড়ল। বেশ অন্ধকার। প্রথমটা কিছুই চোখে দেখতে পেল না, তারপর একটু একটু করে অন্ধকার চোখে সহ্য হয়ে আসতে দেখল ঠিকই আন্দাজ করেছিল, শিব মন্দির। মাঝখানে ছোট্ট একটি শিবলিঙ্গ, কালো পাথরের। বোঝা যায় এখানে 7 জন্মে কেউ পূজা দিতে আসে না। শান বাঁধানো, মেঝের চারিদিকে ফাটল, দেওয়াল একেবারে চৌচির। সাপ লুকিয়ে থাকা মোটেই বিচিত্র নয়। এখানে তুলসী কি করে কাটাবে ভেবে পেল না। একে তো এই পরিবেশ, তার উপরে খিদেই পেটের মধ্যে দারুণ মোচড় দিচ্ছে, বসে থাকতে পারছে না। লোকটা বলে গেল বটে পরশু আসবে, কিন্তু আসবে যে তারও কোনো স্থিরতা নেই। তুলসীর মতন একটা ছেলে মরল কি বাঁচল, লোকটা কি তার পরোয়া করে? তুলসী আস্তে আস্তে মেঝের ওপরে শুয়ে পড়ল। ক্লান্ত অবসন্ন দেহে ঘুম আসতে মোটেই দেরি হলো না। প্রায় ঘণ্টা 3 পরে তুলসীর ঘুম ভাঙল, মুখে রোদ লেগে। তুলসী চমকে উঠে বসল। চারিদিক বদ্ধ, অথচ রোদ আসছে কোত্থেকে? এদিক ওদিক দেখতেই চোখে পড়ল পাশের দেওয়ালে অনেকটা ফাটা। চোখ রাখলে বাইরের আকাশ, কিছু গাছ নজরে আসে, কিন্তু সেখান দিয়ে মানুষের পালানো অসম্ভব। তবু তুলসীর মনে ক্ষীণ আশা ফুটে উঠল। বাইরের জগৎ একেবারে বন্ধ হয়ে যায়নি। এই ফাটল দিয়ে বাইরের দৃশ্য দেখা যাবে, পাখির গান, জন্তুদের চিৎকার ভেসে আসবে। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ে গেল ঠিক শিবলিঙ্গের নিচে লোহার একটা পাইপ।
সেই পাইপটা দেওয়াল ফুটো করে বাইরে গিয়ে পড়েছে। বোঝা গেল একসময় এ মন্দিরে লোক সমাগম হতো, লোকেরা শিবলিঙ্গে জল ঢালত। সেই জল যাতে মন্দিরে না জমে তাই এই পাইপের ব্যবস্থা। তুলসী নিচু হয়ে পাইপটা ধরে টান দিল। একবার, দুবার, তিনবার। সে শরীরে যথেষ্ট শক্তি রাখে। কয়েকবার হ্যাঁচকা টানের পর পাইপটা বেঁকে গেল, এক জায়গা মরচে পড়েছিল। তুলসী পাইপটা কয়েকবার নাড়াতেই সেটা খুলে গেল। বেশ ভারী পাইপ, শাবলের কাজ করতে পারে। তুলসী পাইপটা তুলে নিয়ে সবেগে ফাটলের ওপরে আঘাত করতে লাগল। পাথরের দেওয়াল অনেক দিনের পুরনো হলেও শক্ত, কিন্তু ফাটলের মধ্যে ঘা মারতে মারতে পাথরের টুকরো খসে খসে পড়ল। দারুণ উৎসাহে তুলসী আরও জোরে ঘা দিতে লাগল। 1 ঘন্টা চেষ্টার পর একটা মানুষ যাওয়ার মতন ফাঁক হলো। তুলসী আর অপেক্ষা করল না। কিছু বলা যায় না, লোকটা বলে গেছে পরশু আসবে, কথাটা হয়তো মিথ্যা। হঠাৎ যদি ফিরে আসে তাহলে তুলসীর কাণ্ড দেখতে পেলে তাকে আর আস্ত রাখবে না। তুলসী নিজের দেহ সন্তর্পণে ফাঁকের মধ্য দিয়ে গলিয়ে দিল। বেরোবার সময় পাথরের খোঁচা লেগে শরীরের 2-1 জায়গা কেটে গেল। তুলসী ভ্রুক্ষেপ করল না, বাইরে লাফ দিয়ে পড়তে ঢালু জায়গায় গড়াতে শুরু করল। টাল সামলাতে পারল না, গড়াতে গড়াতে এক গাছের গুঁড়িতে গিয়ে আটকাল। প্রথমবার কোনো রকমে লরি থামিয়ে তুলসী তাতে উঠে পড়েছিল, কিন্তু এখান থেকে রাস্তা অনেক দূরে। একটু পরেই অন্ধকার নামবে। অন্ধকারে অরণ্যের চেহারা বদলে যায়। মাটির তলা তো নিরাপদ নয়, গাছের ওপরেও ভয় নেই এমন কথা বলা যায় না। সাপ থাকতে পারে, চিতাবাঘ গাছে উঠতে অভ্যস্ত। তবু এই মন্দিরের আওতা থেকে দূরে সরে যেতেই হবে। তুলসী ছুটতে শুরু করল। দেহে একটুও শক্তি নেই। বারবার কাঁটা গাছে 2 পা ক্ষতবিক্ষত হয়ে গেল। তুলসী থামল না, পাহাড় থেকে নেমে একটু দাঁড়ালো। ঠিক কোন দিক দিয়ে এসেছিল আধো অন্ধকারে বুঝতে পারল না। পায়ে চলা পথ 3-4 দিকে গিয়েছে, তারই একটা ধরে তুলসী ছুটল। আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো। ঝিঁঝি ডাকছে, ঝোপে জোনাকির ঝাঁক। হঠাৎ দূরে শেয়াল ডেকে উঠল। তুলসী দাঁড়িয়ে পড়ল। আর এগোনো সম্ভব নয়, এগোনো নিরাপদ নয়। সামনে একটা গাছ, কি গাছ তুলসীর নাম জানে না। রাতটা গাছে কাটানো ছাড়া উপায় নেই। তুলসী ডাল ধরে গাছে উঠে পড়ল। একটা ডাল থেকে আর একটা ডালে পা রাখতে গিয়েই থেমে গেল। হিস করে শব্দ। ম্লান জ্যোৎস্না, কিন্তু তাতেই বেশ দেখা গেল কুচকুচে কালো শরীরের রং, চেরা জিভ, প্রসারিত ফনা, সামনে যেন জমের দুধ। আরেকটু হলে তুলসীর মুখে ছোবল দিত। তুলসী গ্রামের ছেলে, বিষাক্ত সাপও সে অনেক দেখেছে, কিন্তু এরকম ভয়াল দর্শন সাপ তার নজরে পড়েনি। তাড়াতাড়ি নামতে গিয়ে তুলসী পা পিছলে নিচে পড়ল। মন্দির থেকে বের হবার সময় আগেই তার শরীরে আঘাত লেগেছিল। এবার কাঁটা ঝোপের ওপরে গিয়ে পড়তে আবার সেসব জায়গায় রক্ত ঝরতে লাগল। কিছুক্ষণ তুলসী দম বন্ধ করে রইল, দৃষ্টি অবশ্য সাপের দিকে। কিন্তু এভাবে বসে থাকলেও বিপদ, পিছন থেকে হয়তো ধরবার জন্য লোকজন আসতে পারে। তুলসী উঠে দাঁড়িয়ে আবার ছুটতে আরম্ভ করল, কিন্তু এই অন্ধকার বনের মধ্যে দিয়ে চলাও নিরাপদ নয়। গাছে রাত কাটানো ছাড়া কোনো উপায় নেই। তুলসী দাঁড়িয়ে পড়ে গাছের সন্ধান করতে লাগল। হঠাৎ জঙ্গল কাঁপিয়ে বিকট শব্দ, বন্দুকের আওয়াজ। তুলসী ছুটে একটু দূরের একটা ঝাঁকড়া গাছে উঠে পড়ল। কোনো শিকারীর বন্দুকের শব্দ হতে পারে, কিংবা হয়তো তুলসীর খোঁজেই লোকরা বেরিয়ে পড়েছে, বন্য জন্তুকে তাড়াবার জন্য গুলির আওয়াজ করছে। তুলসী পাতার আড়ালে গা ঢাকা দিয়ে বসল। মোটরের গর্জন, তীব্র আলোয় সব আলোকিত হয়ে উঠল। সেই আলোয় তুলসী দেখল একটা রক্তাক্ত হরিণ ছুটতে ছুটতে এসে গাছের তলায় পড়ে গেল। তারপরে গাছপালার ফাঁক দিয়ে একটা জিপ আসতে দেখা গেল। ফগ লাইটের উজ্জ্বল আলো
জিপের ওপর দুজন ভদ্রলোক দাঁড়িয়ে, দুজনের হাতেই বন্দুক। একটু দূরে জিপটা থেমে গেল। ভদ্রলোকেরা লাফিয়ে নেমে সামনের দিকে ছুটে এলো। হরিণের কাছে এসে দুজনেই দাঁড়িয়ে পড়ল। হরিণের 4টে পা প্রসারিত, জিপটা বেরিয়ে পড়েছে। একজন ভদ্রলোক আর একজনকে বলল, দেখলি কল্যাণ, বললাম হরিণটা এদিকেই এসেছে। ওই দেখ, তো গুলিটা গলা লেগেছে, অব্বার তো শট। অন্য লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগল। বাংলা কথা শুনে তুলসীর বুকে সাহস এল। এরা তাহলে বাঙালি শিকারী। এদের কাছে সব কথা খুলে বললে এরা হয়তো উদ্ধার করতে সাহায্য করবে। এসো, হরিণটাকে জিপে তোলা যাক। দুজন এগিয়ে এসে হরিণের পা ধরে তুলতে লাগল। ঠিক সেই সময় তুলসী গাছের উপরের থেকে বলল, শুনুন, শুনছেন? দুজনেই চমকে উঠল। এই যে আমি ওপরে। হরিণের দেহটা ধপাস করে মাটির উপরে পড়ে গেল। একজন শক্ত হাতে বন্দুক তাক করল, আরেকজন প্যান্টের পকেটের পিছন থেকে টর্চ বার করে গাছের ওপরে আলো ফেলল। কে ওখানে? আমি নামছি, নেমে সব বলবো। তুলসী সাবধানে গাছ থেকে নেমে নিচে এসে দাঁড়ালো। লোক দুজন এক দৃষ্টে তুলসীর দিকে দেখল। তুলসী কাঁদো কাঁদো গলায় নিজের কাহিনী সব বলল। জামা তুলে নিজের দেহের রক্তাক্ত জায়গাগুলো দেখালো। একজন ভদ্রলোক তুলসীর একটা হাত ধরে বলল, তুমি বাদুর ছেলে, কোনো ভয় নেই, এসো আমাদের সঙ্গে, জিপে ওষুধ আছে, লাগিয়ে দেবো। একরকম মলম তুলসীর ক্ষতস্থানে লাগিয়ে দেওয়া হলো। ভদ্রলোকদের পরিচয় পাওয়া গেল। একজনের নাম কল্যাণ ঘোষ, আর একজন অনুপম সরকার। দুজনেই ভাগলপুরে থাকে। ওখানকার কোর্টের উকিল। শিকারের খুব নেশা, তাই মাঝে মাঝে বন্দুক নিয়ে জঙ্গলে চলে আসে। এ জঙ্গলে বাঘ নেই, শুধু হরিণ আর ভালুক। মাঝে মাঝে অবশ্য পাহাড় থেকে বুনো হাতির দল নামে, যখন আখের চাষ হয়। হরিণ আর তুলসীকে নিয়ে জিপ ছুটল। ক্লান্ত তুলসী সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। জিপ থামতে ঘুম ভাঙল। চোখ খুলে দেখল একটা একতলা বাড়ির সামনে জিপ থেমেছে। নামো তুলসী, এটা বন বিভাগের ডাক বাংলো। তিনজনে নামল। তুলসীকে হরলিক্স আর পাউরুটি খেতে দেওয়া হলো। কল্যাণ আর অনুপম তুলসীকে সোজা ভাগলপুর নিয়ে গেল। সেখান থেকে ওদেরই নির্দেশে তুলসী বাবাকে একটা চিঠি লিখল। তুলসী ভালো আছে, শীঘ্রই বাড়ি ফিরছে। কল্যাণ আর তুলসী দুজনেরই মত, যেমন করেই হোক এভাবে এদেশ থেকে মূর্তি চুরি বন্ধ করতেই হবে। এজন্য প্রত্যেক দেশবাসীর সহযোগিতা দরকার। তুলসী আর কুমুদ খুব ভালো কাজই করেছে। কল্যাণ নিজের সঙ্গে করে তুলসীকে বাড়ি পৌঁছে দিল। তুলসীর বাবা উঠোনে দাঁড়িয়েছিল। তুলসীকে দেখে ছুটে এসে তাকে বুকে জাপটে ধরল। তুলসীর মাও এসে দাঁড়াল। কেঁদে কেঁদে তাদের চোখ লাল। তুলসীকে আদর করতে করতে বলল, তুলসী তো ফিরে এলো, কিন্তু কুমুর কি হবে? মা, কুমু আমার কোনো খোঁজ পাওয়া যায়নি। গোয়েন্দার কথা কানে যেতে কল্যাণ তুলসীর বাবাকে জিজ্ঞাসা করল, তা কোন গোয়েন্দাকে কাজের ভার দিয়েছেন? পারিজাত বক্সী। ও বাবা, উনি তো বিখ্যাত গোয়েন্দা, অনেক বড় বড় কেসের সমাধান করেছেন। হ্যাঁ, তাই তো শুনেছি। তবে এই কেসে একটু মুশকিল হয়েছে। কি মুশকিল? আমার শ্বশুর মশাইয়ের কাছে শুনলাম তাঁকেও নাকি পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? না, যেদিন আমার শ্বশুর মশাই টাকাটা ইডেন গার্ডেনে রাখতে গিয়েছিলেন সেদিন পারিজাতবাবু সঙ্গে ছিলেন। যে লোকটা টাকা নিয়ে গেল তাকে অনুসরণ করা হয়েছিল, কিন্তু ধরা যায়নি। তার 2 দিন পর শ্বশুর মশাই পারিজাত বক্সীর বাড়ি গিয়ে শুনলেন তিনি নেই। সম্ভবত তিনি হয়তো মূর্তিচোরদের সন্ধানে গিয়েছেন। তা হবে, কিন্তু শ্বশুর মশাইয়ের কাছে 1000 টাকা চেয়ে আবার একটা চিঠি এসেছে। সে টাকাও তিনি দিয়েছেন। 10,000-এর উপরে আবার 1,000? হ্যাঁ, চিঠিতে লেখা ছিল আগে পাঠানো টাকার 1000 টাকা নাকি টিকটিকি পারিজাত বক্সীর দোষে হারিয়েছে। এবার শুধু কুমুদকে নয়, পারিজাত বক্সীকেও জামিন রাখা হয়েছে। টাকা না এলে
দুজনকেই খতম করে দেওয়া হবে। আমার মনে হয় এটা বাজে একটা ধাপ্পা, শুধু ভয় দেখানো। তা জানি না, তবে ওদের দাবি মেটানো সত্ত্বেও পারিজাতবাবু আর কুমুদ কেউই এ পর্যন্ত ফিরে এলো না। কল্যাণ আর কিছু বলল না। তুলসীর বাবা তাকে ছাড়ল না, খাইয়ে দাইয়ে বিকেলে যেতে দিল। তুলসী বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা বারণ করল। বদমাশগুলো হয়তো তার সন্ধানে এখানেও হানা দিতে পারে। কল্যাণও তাই বলল। তুলসীর বাবা সঙ্গে গেল। যখন ফিরল তখন বেশ উত্তেজিত, আরক্ত মুখ, উত্তেজনায় বুকটা ওঠানামা করছে। তুলসীর মা জিজ্ঞাসা করল, কি হয়েছে? বলছি, আগে এক গ্লাস জল দাও। জল খেয়ে চেয়ারে কিছুক্ষণ বসল। ইতিমধ্যে তুলসীও মার পাশে এসে দাঁড়িয়েছে। একটু সুস্থ হয়ে তুলসীর বাবা পকেট থেকে একটা কাগজ বার করল। বাস স্ট্যান্ডের কাছে একটা লোক কাগজ বিলি করছিল। বলল নতুন সাবান বেরিয়েছে, দামেও সস্তা, জিনিসও ভালো। একটা কাগজ তাকেও দিল। কাগজটা পকেটে রেখে দিয়েছিল। মাঝরাতে কৌতূহল হল, কাগজটা খুলল, দেখল সুরূপ সাবানের বিজ্ঞাপন। তলায় লাল কালিতে লেখা, তুলসীকে খতম আমরাই করব, যদি তাকে সিন্ধুকে বন্ধ করে রাখেন তবুও। তুলসীর মা চেঁচিয়ে উঠল। তুলসীও ভয় পেল না এমন নয়। তুলসীর বাবা বলল, শোনো, তুলসীর এখন বাইরে বার হওয়া একদম বন্ধ। কোনো বন্ধু বান্ধব ডাকলেও যাবে না, কাউকে এখন বিশ্বাস নেই। কাজে তুলসী বাড়িতে প্রায় বন্দী হয়েই রইল। তুলসীর বাবা কলকাতায় শ্বশুরের সঙ্গে দেখা করল। কুমুদের বাবার শরীর খুব ভেঙে পড়েছে, রোগী দেখা খুব কমিয়ে দিয়েছেন। কুমুদের মা শয্যাশায়ী। তুলসী তো মন্দিরের মধ্যে একাই ছিল। প্রথমবারে ধরে নিয়ে যাওয়ার পর থেকে কুমুদের সঙ্গে তুলসীর আর দেখা হয়নি। কি জানি, যা টাকা চেয়েছে সেটাই পাঠিয়ে দিলাম, তবু ছেলেকে ফেরত পেলাম না। কুমুদ আর ফিরে আসবে এ ভরসা আমার নেই। পারিজাত বক্সির খুব নাম শুনেছিলাম, অনেক বড় বড় কেসের ফায়সালা করেছেন, খবরের কাগজে পড়েছি। পুলিশ মহলেও তার উপর অগাধ বিশ্বাস। ব্যাড লাক, আমার বেলাতেই তিনি কিছু করতে পারলেন না। পারিজাত বাবুকেও শুনছি কদিন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি বার কয়েক গিয়েছিলাম, বাড়ির লোকও কোনো খবর বলতে পারলো না। অবশ্য বাড়ির লোক জানলেও ঠিক খবর হয়তো দেবে না। হতে পারে ভদ্রলোক হয়তো অন্য একটা কেসে ব্যস্ত হয়ে পড়েছেন। ওই বাড়তি 1000 টাকাটাও তো আপনি দিয়েছেন, তাই না? হ্যাঁ, তাও দিয়েছি। দক্ষিণেশ্বরের মন্দিরে একটা গাছের ডালে ঝোলানো টিনের মধ্যে টাকাটা রাখার নির্দেশ ছিল। আমি ঝোপের আড়াল থেকে দেখলাম একটা লম্বা লোক টিনটা খুলে নিয়ে চলে গেল। আমি তার পিছন পিছন দেখি গিয়ে যে লোকটা একটা লরিতে উঠে উধাও। কুমুদের বাবার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে কোনার দিকে রাখা টেলিফোনটা বেজে উঠল। কুমুদের বাবা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরলেন। খুব অল্পক্ষণ কথা হলো। ফোন নামিয়ে কুমুদের বাবা যখন ফিরে এলেন তখন তার মুখ চোখের চেহারা অনেকটা শান্ত। ওদের কাছ থেকেই খবর এসেছিল। তুলসীর বাবা প্রশ্ন করল, কি ব্যাপার? কে একজন জানালো যে আমার বাকি টাকা নাকি তারা পেয়েছে, কুমুদকে এবার ছেড়ে দেবে, তবে ওদের নিজেদের কিছু কাজ বাকি আছে, তাই কদিন দেরি হবে বলল। আর পারিজাত বক্সি? কি জানি, তার কথা তো কিছু বলল না। না, যতক্ষণ না কুমুদ বাড়ি ফিরে আসে ততদিন বিশ্বাস নেই। তুলসীর কাছে যা শুনলাম তা তো ভীষণ ব্যাপার। কিরকম? তুলসীকে পাহাড়ের উপরে একটা মন্দিরের মধ্যে ফেলে দিয়ে লোকটা চলে গিয়েছিল, বের হবার একমাত্র পথটা পাথর চাপা দিয়ে। আমার তো মনে হয় উদ্দেশ্যই ছিল তুলসীকে না খেতে দিয়ে মেরে ফেলা। তুলসী কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। এখন দেখছি ওদের অসাধ্য কোনো কাজ নেই। তুমি নিজে একটু সাবধান হয়ে চলাফেরা করো, কেমন? আমি?
হ্যাঁ, কিছু বলা যায় না। তুলসীকে না পেলে তার রাগটা তোমার ওপর পড়াও তো বিচিত্র নয়। শোনো, তুমি ফাঁকা জায়গায় একদম যাবে না, বুঝতে পেরেছ? আর তুলসীকে বাড়ি থেকে কোথাও বের হতে দেবে না। তুলসীর বাবা চলে যেতেই কুমুদের বাবা বেরিয়ে পড়লেন। লালবাজারে গিয়ে সহকারী কমিশনার মিস্টার বসুর কাছে নিজের কার্ড পাঠালেন। মিনিট 10 তারপরেই মিস্টার বাসু ডেকে পাঠালেন। কি বলুন? কুমুদের বাবা সব বললেন, পারিজাত বক্সির কথা। মনে পড়ছে, পারিজাত বক্সি হাতের লেখার একটা ব্যাপারে এখানে এসেছিলেন। আমার তো মনে হয় আপনার ছেলে ফিরে আসবে। কয়েকদিন সময় নিয়েছে এই জন্য। তার মধ্যে তারা হয়তো মূর্তিগুলো বাইরে পাচার করবে। আপনি দিন 15 পর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কেমন? পারিজাত বক্সির উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। তিনি নিশ্চয়ই একটা সুরাহা করতে পারবেন। কুমুদের বাবা বেরিয়ে এলেন। কোনো কাজে মন দিতে পারেন না। দারুণ একটা অস্বস্তি। কোথার থেকে যেন কি হয়ে গেল। ছেলে বোনের বাড়ি বেড়াতে গিয়ে বিপদ ডেকে আনল। ভাবলেন একবার সরাসরি তুলসীর সঙ্গে কথা বলবেন, যদিও জামাইয়ের সঙ্গে সকালেই কথা হয়েছে। তবু তুলসী কি বলে সেটাও শোনা দরকার। মন্দিরটা ঠিক কোন জায়গায় সেটাও জানতে পারলে ভালো হতো। ড্রাইভারকে নির্দেশ দিলেন সোজা জামাইয়ের বাড়ি যেতে। ঘন্টা 2.5 তার মধ্যেই মোটর রতনগড়ে পৌঁছে গেল। জামাইয়ের বাড়ির কাছ বরাবর গিয়েই কুমুদের বাবা চমকে উঠলেন। বহু লোকের জটলা বাড়ির সামনে। কুমুদের বাবা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। কি হলো? তুলসীকে কি আবার কোনো রকমে ধরে নিয়ে গেল? কুমুদের বাবা মোটর থেকে নামতেই গাঁয়ের লোকেরা তাকে ঘিরে ধরল। কি হয়েছে? কুমুদের বাবার প্রশ্নের উত্তরে লোকেরা আঙুল দিয়ে দেখালো বাড়ির সামনের দিকের অনেকটা ধসে পড়েছে। জানলার দুটো পাল্লা ঝুলছে। কি করে হলো? বোমা। কুমুদের বাবা লোকের পাশ কাটিয়ে ভেতরে ঢুকলেন। মাঝখানে ঘরে খাটের উপরে তুলসী, তার মাথায় হাতে ব্যান্ডেজ। মাথার কাছে তুলসীর মা, একটু দূরে তুলসীর বাবা। বাবাকে ঢুকতে দেখেই মেয়ে ছুটে কাছে এলো। বাবা, এই অসময়ে আপনি? কেমন মনটা হলো, ভাবলাম সবকিছু তুলসীর মুখ থেকে শুনে আসি। কিন্তু কি ব্যাপার? তুলসীকে বারণ করে দেওয়া হয়েছে। সে বাড়ি থেকে বের হয় না। আজ বাইরের ঘরের জানলায় দাঁড়িয়েছিল। রাস্তায় একটা বাউল কাঁধে ঝোলা একতারা বাজিয়ে গান করছিল। হঠাৎ ঝোলা থেকে বোমা বের করে জানলার দিকে ছুড়ে দিল। কি প্রচণ্ড আওয়াজ! সারা বাড়িটা থরথর করে কেঁপে উঠল। দেখেছেন তো সামনের দিকটা কিভাবে ভেঙে পড়েছে। কুমুদের বাবা একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করল, তুলসীর চোট কি খুব বেশি? না, তুলসী খুব সময়ে জানলা থেকে সরে এসেছে। নইলে যে কি হতো বুঝতেই পারছেন। দেয়াল ভেঙে ইটের টুকরো মাথায় আর হাতে লেগেছে। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে গেছে। কুমুদের বাবা নাতির বিছানার উপর বসলেন। তুলসীর চোখ বন্ধ। ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে থাকবে। কপালে হাত দিয়ে দেখলেন, না, জ্বর নেই, তবে পরে জ্বর হতে পারে। জামাইয়ের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তো বাউলটাকে কেউ ধরতে পারেনি? ঠিক দুপুর বেলা কোথাও কেউ ছিল না। আওয়াজ শুনে সবাই এসে জড়ো হয়েছে। লোকটাকে তুলসী চিনতে পেরেছে? না, বললে তো একে কখনো দেখেনি। তবে বোমার শব্দের একটু পরেই জঙ্গলের মধ্যে মোটরের শব্দ পেয়েছিল। লোকটা বোধহয় মোটরে এসেছিল। উফ, কি সাহস! হ্যাঁ, লোকটার পোশাক আর একতারা জঙ্গলের মধ্যে পড়েছিল। একটা লোক কুড়িয়ে এনেছে। থানায় খবর দেওয়া হয়েছে? দারোগা এসে সব লিখে নিয়ে গেছে। ভাবছি তুলসীকে কিছুদিন এখান থেকে সরিয়ে দেব, আপনাদের বাড়ি পাঠিয়ে দেব। আবার ভাবছি যাবার সময় পথে গোলমাল না হয়। না, গোলমাল আর কি হবে? তোমরা যদি বলো তাহলে আমি পুলিশ নিয়ে আসতে পারি। দেখি তুলসী সেরে উঠুক, দেখছি তারপর। কুমুদের বাবা বাড়ি গিয়ে শুনলেন লালবাজার থেকে ফোন এসেছিল। লালবাজার থেকে ফোন?
তবে কি পুলিশ কুমুদের কোনো খবর পেয়েছে? দুর্বৃত্তরা কুমুদকে ছেড়ে দেবে এ কথা ফোনে তারা বলেছিল। কে ফোন করেছিল কিছু বলেছেন? হ্যাঁ, ডেপুটি কমিশনার মিস্টার বাসু ফোন করেছিলেন, বলেছেন আপনি এলেই যেন ফোন করেন। কুমুদের বাবা তখনই ফোন তুললেন। একটু পরেই মিস্টার বাসুকে পাওয়া গেল। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আপনার সঙ্গে একবার দেখা হওয়া দরকার। কখন বলুন? কখন আপনার সুবিধা হবে? ধরুন ওই সন্ধ্যার সময় যদি যাই। ঠিক আছে, তাই আসুন, আপনার সঙ্গে দেখা হলে বলবো। মিস্টার বাসু ফোন নামিয়ে রাখলেন। কুমুদের বাবা রীতিমতন চিন্তিত হয়ে পড়লেন। কুমুদ ফিরে এসেছে এমন খবর তো মিস্টার বাসু অনায়াসেই দিতে পারতেন। নিশ্চয়ই অশুভ খবর, তাই তাঁকে ডেকে পাঠানো। কুমুদের বাবা যখন গালে হাত দিয়ে চুপচাপ বসে, তখন তার স্ত্রী ঘরে ঢুকলেন। ক্লান্ত বিষণ্ণ চেহারা, কোনো রকমে ঘরে ঢুকে ইজি চেয়ারে বসে পড়লেন। এই অল্প পরিশ্রমেই হাঁপাচ্ছেন। তুলসী কেমন আছে? কুমুদের বাবা ঠিক খবর বললেন না, বললে তাঁর স্ত্রী আরও চিন্তিত হতেন। তাই তিনি শুধু বললেন, ভালো। কুমুর কথা কিছু বলল না? কুমু আর তুলসী এক জায়গায় ছিল না, কাজে কুমুর কথা তুলসী জানে না। কুমুর খবর তো পেয়েছি। পেয়েছো? কই, আমাকে তো কিছু বলনি। পুরো টাকা পাঠিয়েছি, এবার তাকে রিলিজ করে দেবে। কবে সেটা জানি না। আজ সন্ধ্যের পর তো লালবাজারে যাচ্ছি, দেখি যদি কোনো খবর পাই। কুমুদের মা আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যার আগে কুমুদের বাবা লালবাজারে রওনা হয়ে গেলেন। মিনিট 5 অপেক্ষা করার পরই কুমুদের বাবার ডাক এলো। এবার মিস্টার বাসু যেন বেশ গম্ভীর। একবার চোখ তুলে কুমুদের বাবাকে দেখে নিয়ে বললেন, আচ্ছা, আপনি যে কদিন আগে ফোন পেয়েছিলেন তাতে আপনার ছেলে ছাড়া আর কারোর কথা বলেছিল? আর কার কথা বলবে? পারিজাত বক্সির কথা না। মিস্টার বাসু ড্রয়ার খুলে একটা খাম বের করে কুমুদের বাবার সামনে ঠেলে দিয়ে বললেন, পড়ে দেখুন। খামের উপর লেখা মিসেস পারিজাত বক্সি, তলায় ঠিকানা। কুমুদের বাবা খাম থেকে চিঠিটা বার করলেন। চৌকো সাদা কাগজ, টাইপ করা 4টে লাইন, তলায় কোনো নাম নেই। লেখা, টিকটিকি ফাঁদে পড়েছে, সহজে ছাড়া পাবে না। আমাদের পিছনে লাগার উপযুক্ত ফল ভোগ করতে হবে। লেখাটা ইংরেজিতে, তার মানে পারিজাত বক্সিও ধরা পড়েছে। পারিজাত বক্সিকে কুমুদের বাবাই নিয়োগ করেছিল, কাজেই কুমুদকে যে ছেড়ে দেবে এমন মনে হয় না। কুমুদের বাবার উপর রাগটা ছেলের উপর পড়বে। কুমুদের বাবা চুপচাপ বসে রইলেন, কি বলবেন ভেবে পেলেন না। কি করবেন ঠিক করেছেন? ভাবছি আপনার নাতির সঙ্গে একবার কথা বলবো। কিন্তু সে তো কুমুদকে দেখেনি, মানে একসঙ্গে তারা ছিল না। না দেখলেও যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল তাদের চেহারার বর্ণনা শুনতে চাই। আপনার নাতিকে কতগুলো ফটোর অ্যালবাম দেখাবো, যদি চেহারা মিলে যায় তাকে কবে আনতে পারবেন? তাকে আনার ব্যাপারে কিছু অসুবিধে আছে। অসুবিধা? কি অসুবিধা? কুমুদের বাবা বোমার ঘটনাটা বললেন, বাউল বেশি দুর্বৃত্তের কথাও। শুনতে শুনতে মিস্টার বাসু উঠে দাঁড়ালেন। টেবিলের উপরে সক্রোধে ঘুষি মেরে বললেন, বড্ড বাড়াবাড়ি করছে। এ আমাদের চ্যালেঞ্জ করা, ঠিক আছে? আমরাও এবার আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। শুনুন, কাল আমি নিজে গিয়ে আপনার নাতিকে নিয়ে আসব। আমার সঙ্গে পুলিশ থাকবে, কোনো ভয় নেই। তবে আমি আপনার জামাইয়ের বাড়ি তো চিনি না, দয়া করে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আপনাকে তুলে নিয়ে যাব। আপনার ঠিকানা আমার জানা। আপনি যখন বলবেন। সকাল 10টা। মিস্টার বাসু তুলসীদের বাড়ি গিয়ে দেখলেন ফটকের দুপাশে 2 জন পুলিশ। থানার দারোগা এই বন্দোবস্ত করে দিয়েছেন। মিস্টার বাসুর সঙ্গে 4 জন সশস্ত্র পুলিশ। তুলসীর বাবা বাড়িতেই ছিল, হন্তদন্ত হয়ে ছুটে এলো। মিস্টার বাসু আর কুমুদের বাবা তুলসীর কাছে গিয়ে বসলেন। তার কাছে মিস্টার বাসু সব শুনলেন। মিস্টার বাসুর আসার খবর পেয়ে থানার দারোগাও এসে হাজির। তাকে মিস্টার বাসু প্রয়োজন মতো নির্দেশ দিলেন, তুলসীকে যেন চোখে চোখে রাখা হয়। এই বাড়ির ত্রিসীমানায় উটকো লোক যাতে না ঢোকে।
গায়ে নতুন কোনো সন্দেহজনক লোক এলেই যেন তাকে পাকড়াও করে জেরা করা হয়। কিছুক্ষণ পর তিনি তুলসীকে মোটরে উঠিয়ে নিলেন, সঙ্গে তুলসীর বাবাও গেল। লালবাজারে তুলসীর সামনে বিরাট একটা ফটোর অ্যালবাম রেখে মিস্টার বাসু বললেন, এই ফটোগুলো দেখে যাও। এই ফটোগুলো দেখে যাও তো। তোমাকে যে ধরে মন্দিরের মধ্যে রেখে দিয়েছিল, দেখো তো তার ফটো এখানে আছে কি না। না, তার ফটো এখানে নেই। লোকটাকে কেমন দেখতে? খুব লম্বা, ফর্সা, মাথার চুল ছোট করে ছাঁটা। লোকটার গায়েও অসীম শক্তি। অসীম শক্তি? হ্যাঁ, তা না হলে অবলীলাক্রমে আমাকে কাঁধে ফেলে চলতে পারে? লোকটার ফটো যে থাকবে না এটা আমি আগেই আন্দাজ করেছিলাম, কারণ খোদ কর্তারা পিছনে থাকে, তাদের সাগরেদদের দিয়ে এসব কাজ করায়। যাই হোক, যদিও আমরা পাহারা দেওয়ার সব রকম চেষ্টা করছি, তবু সাবধান হওয়াই ভালো। তুলসী সায় দিল, তার খুব শিক্ষা হয়েছে, সে কিছুদিন বাড়ির বাইরে যাবে না। মিস্টার বাসু তুলসীর কাছ থেকে বাউলের চেহারার বর্ণনাও শুনলেন। তুলসীদের ফেরার বন্দোবস্ত করে দিয়ে মিস্টার বাসু বিহারের পুলিশের বড় কর্তার সঙ্গে ফোন করে যোগাযোগ করলেন। তাঁর কাছে কুমুদ আর পারিজাত বক্সির ফটো পাঠিয়ে দিয়ে নির্দেশ দিলেন অন্তত ভাগলপুরের কাছাকাছি থানায় এক কপি যেন পাঠিয়ে দিয়ে তল্লাশি করা হয়। কুমুদের বাবা 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন, সে কথাও জানিয়ে দিলেন। এরপর মিস্টার বাসুর সহকারীদের নিয়ে জরুরি মিটিংয়ে বসলেন। পারিজাত বক্সি তাঁদের শুধু পরিচিতই নয়, বিশেষ বন্ধু লোক। বহুবার পুলিশের অনেক জটিল কেসের সমাধান করেছেন। লোকটার একমাত্র দোষ ভীষণ রকম বেপরোয়া। নিরস্ত্র অবস্থায় কিংবা সামান্য অস্ত্র নিয়ে বিপজ্জনক এলাকায় ঝাঁপিয়ে পড়েন। বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছে। এদেশের অপরাধী মহলের তিনি 1 নম্বর শত্রু। যদি হাতের কাছে পায় তাহলে সহজে ছাড়বে না। দুজন উচ্চপদস্থ পুলিশ অফিসার বিহার রওনা হয়ে গেল। মিস্টার বাসু রাত 10টায় বাড়ি ফিরে শুনলেন তাঁর একটা ফোন এসেছিল। কার ফোন? তা কিছু বলেনি, বলেছে রাত 11টায় আবার ফোন করবে। মিস্টার বাসু বেশ চিন্তিত হয়ে পড়লেন। দুর্বৃত্তরা কি পারিজাত বক্সিকে খতম করে তাঁকে সংবাদ জানাচ্ছে? এদের অসাধ্য কিছুই নেই। তাড়াতাড়ি খাওয়া সেরে মিস্টার বাসু ফোনের কাছে এসে বসলেন। 11টা নয়, ফোন বেজে উঠল 11:10। মিস্টার বাসু, কথা বলছি। ফোনের ওপারে কণ্ঠ শুনে মিস্টার বাসু অনেকটা আশ্বস্ত হলেন। কুমুদের বাবা কথা বলছে। আপনার সঙ্গে বিশেষ দরকারি কথা আছে। আপনাকে আমি একটা ফোন নম্বর দিচ্ছি, সেই ফোনে আমার সঙ্গে কথা বলুন। মিস্টার বাসু একটা নম্বর দিয়ে ফোনটা নামিয়ে রাখলেন। একটু পরেই তার প্রাইভেট ফোন বেজে উঠল। মিস্টার বাসু ফোন তুলে নিয়ে বললেন, হ্যাঁ, এবার বলুন। আমি একটা চিঠি পেয়েছি। কি চিঠি? পড়ে শোনাচ্ছি আপনাকে। কুমুদের বাবা পড়ে শোনালেন। আপনাকে আগে জানানো হয়েছিল যে আপনার ছেলেকে মুক্তি দেওয়া হবে। তার মুক্তিপণের টাকা আমাদের হস্তগত হয়েছে, কিন্তু পুনরায় বিবেচনা করে ঠিক করা হয়েছে যে যেহেতু আপনি মূর্খের মতন সমস্ত ব্যাপারটা পুলিশের গোচরে এনেছেন এবং একজন টিকটিকি নিয়োগ করেছেন, সেই জন্য দণ্ডস্বরূপ আপনাকে আরো 10,000 টাকা দিতে হবে। 5 দিনের মধ্যে টাকা না পেলে আপনাকে পার্সেল যোগে আপনার পুত্রের ছিন্ন মুন্ড পাঠানো হবে। এই 10,000 টাকা 100 টাকার নোটে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটের সামনে যে মূর্তি আছে তার পায়ের ফাঁকে দুপুরবেলা রেখে চলে আসবেন। সেখানে কিন্তু অপেক্ষা করবেন না। যদি আপনি সঙ্গে পুলিশ আনেন তাহলে সেই বোকামির চূড়ান্ত দায়িত্ব আপনার। শুধু পুত্রের নয়, আপনারও প্রাণ সংশয় জানবেন। কুমুদের বাবার চিঠিটা পড়া দেখেই বোঝা গেল তিনি অত্যন্ত ভয় পেয়েছেন। শুধু ভয়ই নয়, আশাভঙ্গ। আশা করেছিলেন কুমুদ ফিরে আসবে, সে আশা শেষ হয়ে গেল। আপনার চিঠিটা কি ডাকে এসেছে? না না, ডাকে নয়। আমার রোগীর মধ্যে কেউ বন্ধ খামটা কম্পাউন্ডারের হাতে দিয়ে গেছে। রোগী মানে ওই রোগী সেজে এসেছিল আর কি। চিঠিটা নিয়ে কাল আপনি আমার সঙ্গে দেখা করবেন। খুব ভোরে কুমুদের বাবা আবার একটা ফোন পেলেন।
মিস্টার বাসুর গলা। শুনুন, ভেবে দেখলাম আপনার এখানে আসাটা ঠিক হবে না। বদমাশগুলো নিশ্চয়ই আপনার উপর নজর রাখবে। আপনি আসবেন না, আমি দিন দুয়েকের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করব। পরের দিন কুমুদের বাবা বসে বসে রোগী দেখছেন। এমন সময় হাত বাঁধা একজন এসে পিছনের বেঞ্চে বসল। ইদানিং খুব জরুরি কেস ছাড়া কুমুদের বাবা দেখেন না। মনের এ চাঞ্চল্য নিয়ে বেশি পরিশ্রম করতেও পারেন না। হাত বাঁধা রোগী সব শেষে তাঁর কাছে এসে দাঁড়ালো। কি ব্যাপার, মারপিট নাকি? আমি মিস্টার বাসুর কাছ থেকে আসছি। এসো, ভেতরে এসো। রোগী দেখার ভেতরের চেম্বারে লোকটা ঢুকল, পিছন পিছন কুমুদের বাবা। মিস্টার বাসু আপনাকে জানাতে বলেছেন যে পরশু আপনি টাকাটা ভিক্টোরিয়া মেমোরিয়ালে রেখে আসবেন। সে কি, মিস্টার বাসু টাকাটা দিয়ে দিতে বলেছেন? কিছুদিন আগে তার 11,000 টাকা গেছে, আবার 10,000 টাকা যাবে? না না, টাকার জন্য নয়, এ পর্যন্ত ছেলে ফিরে এলো না। দুর্বৃত্তদের যা ব্যাপার দেখা যাচ্ছে, এইভাবে কোনো না কোনো অছিলায় তারা কেবল টাকা চেয়েই যাবে। তো এই যদি পুলিশের কর্মতৎপরতা হয়, তাহলে লোকেরা এদের উপর নির্ভর করবে কি করে? আপনি বিচলিত হবেন না, টাকা আপনাকে দিতে হবে না। কি, টাকা দিতে হবে না? না, টাকার মাপে কাগজ কেটে একটা খামে ভরে যেখানে রাখবার কথা সেখানে দুপুরবেলা রেখে আসবেন। আপনি নিশ্চিন্ত থাকুন, বাকি যা করার মিস্টার বাসুই করবেন। তাহলে চলি, ওই কথা রইল, পরশু দুপুরবেলা। লোকটা বেরিয়ে গেল। কুমুদের বাবা চুপচাপ বসে রইলেন। শত্রু সামান্য তো নয়, রীতিমতন দুর্দান্ত এবং নিষ্ঠুর। ওদের সঙ্গে প্রতারণা করবার ফল তাঁকেই ভোগ করতে হবে। হয়তো ছেলেকে চিরদিনের জন্য হারাবেন। নিজেরও বিপদ হতে পারে, কিন্তু পুলিশের বিরুদ্ধে গিয়েও তো লাভ নেই। অনেক ভেবে চিনতে কুমুদের বাবা ঠিক করলেন পুলিশের কথা মতন কাজ করাই ভালো। ঠিক দিনে কুমুদের বাবা ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে হাজির হলেন। পকেটে খাম, তাতে নোটের সাইজের কাগজ। দুপুরবেলা মেমোরিয়াল একেবারে ফাঁকা, ধারে কাছে কাউকে দেখা গেল না। খামটা সন্তর্পণে মূর্তির পায়ের কাছে রেখে দিয়ে ফিরে একটা ঝোপের আড়ালে দাঁড়ালেন। মিনিট 15-20 কেউ এলো না। হঠাৎ একটা মোটরের শব্দ। কুমুদের বাবা মুখ ফিরিয়ে দেখলেন সবুজ রঙের একটা মোটর গেটের একটু দূরে এসে থামল। মোটর থেকে কালো বেঁটে একটি লোক নামল, পরনে ধুতি আর পাঞ্জাবি, মাথায় টিকি। দেহাত থেকে শহর দেখতে যে ধরনের লোক আসে ঠিক তেমন। লোকটা এদিক ওদিক দেখে আস্তে আস্তে এগিয়ে মূর্তির কাছে গিয়ে দাঁড়াল। আরেকবার এদিক ওদিক দেখে খামটা তুলে নেবার সঙ্গে সঙ্গে বিপর্যয়। ঝোপের আড়ালে একটা লোক লুকিয়েছিল। তার পরনে ছেঁড়া গেঞ্জি আর প্যান্ট, মাথায় কাপড়ের ফেটটি, তাতে নানা রঙের কাগজ ঝোলানো। লোকটাকে কুমুদের বাবাও লক্ষ্য করেন। পাগলা সিংহ বিক্রমে সেই দেহাতি লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দেহাতি লোকটা পকেট থেকে রিভলভার বের করে পাগলটাকে লক্ষ্য করে গুলি ছুড়ল। পাগলটা রক্তাক্ত দেহে ঘাসের ওপর লুটিয়ে পড়ল। দেহাতি লোকটা ছুটে গেটের দিকে পালালো, কিন্তু গেট পর্যন্ত পালাতে পারল না। তার আগেই সাদা প্যান্ট পরা 4 জন লোক পিস্তল হাতে তাকে ঘিরে ফেলল। এবার সবুজ মোটর থেকে গুলির শব্দ এলো, মাত্র 2 বার। কুমুদের বাবা দেখলেন 2 জন লোক যারা মাঠে আইসক্রিম বিক্রি করছিল তারা মোটরের মধ্যে ঢুকে পড়ল। দেহাতি লোকটাকে 4 জন মিলে টানতে টানতে মোটরের দিকে নিয়ে গেল। কুমুদের বাবা আর অপেক্ষা করতে সাহস করলেন না, ছুটে নিজের মোটরে গিয়ে উঠলেন। বিকেলের দিকে তিনি নিজের থেকে লালবাজারে গেলেন। মিস্টার বাসুর সঙ্গে দেখা হতে তিনি বললেন, সুখবর, 2 জনকে ধরতে পেরেছি। কুমুদের বাবা যে আড়াল থেকে সব দেখেছেন সে কথা কিছুই বললেন না। তা এতে আমার ছেলের কিছু অমঙ্গল হবে না? কি হবে, এবার বরং ওরা ভয় পাবে। ওদের হাতে যেমন আপনার ছেলে আর পারিজাত বক্সি রয়েছে, তেমনি আমাদের হাতে ওদের লোক রয়েছে। লোক দুটো স্বীকার করেছে? এ পর্যন্ত নয়। একটা লোক তো বলছে সে দেহাত থেকে শহর দেখতে এসেছিল, মূর্তির পায়ের কাছে একটা খাম পড়ে থাকতে দেখে কৌতূহলবশত সেটা তুলে নিয়েছিল। যখন জিজ্ঞাসা করা হলো বাপু ও গুলি ছুঁড়ল কেন, বলল নিজেকে রক্ষা করার জন্য। পাগলটা ওভাবে ঝাঁপিয়ে পড়তে ভয় পেয়ে গিয়েছিল।
তারপর রিভলভারের লাইসেন্স দেখতে চাওয়া হলো, তখন আর দেখাতে পারে না। সঙ্গীরও ওই একই অবস্থা, ছেলে চুরি কিংবা মূর্তি চুরি সম্বন্ধে একটি কথাও বের করা যাচ্ছে না। দেখা যাক কতদিন মুখ বন্ধ করে থাকতে পারে। আপনাদের যে ছেলেটি ওই পাগল সেজে আহত হয়েছিল, তার অবস্থা এখন কেমন? ভালোই আছে, হাতে সামান্য চোট লেগেছিল, ভাগ্য ভালো গুলি চামড়া ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল। কুমুদের বাবা চলে যেতে মিস্টার বাসু উঠে যে ঘরে টিকিধারী লোকটা আটক রয়েছে সে ঘরে ঢুকলেন। দুজনকে আলাদা ঘরে রাখা হয়েছে। একেবারে কোণে একটা টুলের উপরে লোকটা বসেছিল। ধস্তাধস্তির সময় মুখের 2-1 জায়গায় চোট লেগেছে। মিস্টার বাসু ঘরে ঢুকতে লোকটা ভ্রুক্ষেপ করল না, একইভাবে বসে রইল। মিস্টার বাসু লোকটার একেবারে সামনে গিয়ে দাঁড়ালেন। তোমার স্যাঙা সব কিছু স্বীকার করেছে, দলের অন্য সকলের নামধামও বলে দিয়েছে, তোমার এই বিষয়ে কিছু বলার আছে? লোকটি অবিচল। কি হলো? লোকটি মুখ তুলে একবার মিস্টার বাসুর দিকে দেখল, তারপর বলল, এসব কথা আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। আপনাকে তো আগেই বলেছি এসব ব্যাপারে আমি কিছুই জানি না। আমি এ শহরে নতুন, শহর দেখতে বেরিয়েছিলাম। এবার মিস্টার বাসু লোকটার দিকে আরও 1 পা এগিয়ে গেলেন, গম্ভীর গলায় বললেন, তাহলে আর একটা খবর শোনো, তোমার পক্ষে খুব দরকারি খবর। লোকটা কোনো চাঞ্চল্য প্রকাশ করল না, ফিরেও দেখল না। যে পাগলটিকে তুমি গুলি করেছিলে সে আজ সকালে হাসপাতালে মারা গেছে। এর কি ফল হতে পারে এবং হবে আশা করি বুঝতে পারার মতো বুদ্ধি তোমার আছে। নিজেকে বাঁচাবার জন্য আমাকে গুলি ছুঁড়তে হয়েছিল। বিনা লাইসেন্সের রিভলভার দিয়ে? বেশ, কোর্টে ওই কথাই বলো। আমি তোমার জন্য খুবই দুঃখিত। মিস্টার বাসু সে ঘর থেকে বেরিয়ে গেলেন। শেষের ঘরে অন্য লোকটা বন্দী ছিল। সে ঘরে গিয়ে ঢুকলেন। সেখানে একটি ইন্সপেক্টর বসেছিল। মিস্টার বাসু ঢুকতেই সে স্যালিউট করে বেরিয়ে গেল। এই লোকটার পরনে শার্ট আর ফুল প্যান্ট, বলিষ্ঠ গঠন, চেহারা দেখে নেপালি বলেই মনে হয়। মিস্টার বাসু বুঝতে পারলেন একেবারে পাকা লোক। এর কাছ থেকে কথা বের করা বেশ শক্ত ব্যাপার। তবু শেষ চেষ্টা হিসেবে বললেন, তোমার কিছু বলার আছে? কি বিষয়ে? ময়দানের ঘটনা সম্পর্কে। যা বলার আমি কোর্টেই বলবো, আপনারা অযথা বিরক্ত করতে আসবেন না। আপনার সঙ্গী সব কথাই আমাদের বলেছেন, আপনাদের জ্বালাতন করার আর আমাদের দরকার হবে না। লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, ধন্যবাদ। মিস্টার বাসু নিজের কামরায় ফিরে এলেন। সহকারীকে ডেকে পাঠিয়ে বললেন, আমাদের অ্যালবামে এদের ফটো আছে? না স্যার, এরা মনে হচ্ছে নতুন। এরা এক লোক বেশি দিন এক জায়গায় রাখে না, দেশে বিদেশে চালান দেয়। আমি ভাবছি একবার তুলসীকে ডেকে পাঠাবো, যদি সে ওদের কাউকে চিনতে পারে। সেই ভালো স্যার, ঘন্টা 2 ধরে এদের জেরা করেছি, কিন্তু একটি দরকারি কথাও বের করতে পারিনি। কুমুদের বাবাকে একবার ফোনটা দাও তো। মিনিট 5 মধ্যে কুমুদের বাবাকে ফোনে পাওয়া গেল। ডাক্তার সাহেব, আপনার নাতি তুলসীকে একবার আমার দরকার। কেন, কি ব্যাপার? আর কিছু নয়, ওই লোক দুটোকে যদি চিনতে পারে। কিন্তু তুলসীকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার বিপদের কথা তো জানেন। সে দায়িত্ব আমার। গতবারের মতো আমি নিয়ে আসা সব বন্দোবস্ত করব। হ্যাঁ, কবে দরকার? দেরি করতে চাই না, কাল হলেই ভালো হয়। এই ধরুন সকাল 11টা। আগে আপনাকে তুলে নেব। আগের বারের মতন সশস্ত্র পুলিশ পরিবৃত হয়ে তুলসী লালবাজারে এসে পৌঁছাল, সঙ্গে কুমুদের বাবা। প্রথমে তাকে নেপালের কাছে নিয়ে যাওয়া হয়। তুলসী তাকে চিনতে পারল না। তারপর তাকে আর একটা ঘরে নিয়ে আসা হল। লোকটা পায়চারি করছিল। তাকে দেখে তুলসী চেঁচিয়ে উঠল, ওই সেই লোক! তুলসী একটা হাত দিয়ে তার দাদুর হাত আঁকড়ে ধরল। মিস্টার বাসু পাশেই ছিলেন। তিনি একটা হাত তুলসীর কাঁধে রাখলেন। কোনো ভয় নেই, লোকটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি বলো, একে কোথায় দেখেছ? এই লোকটাই আমাকে অজ্ঞান করে কাঁধে নিয়ে কিছুটা রাস্তা গিয়েছিল, আর এই লোকটাই আমাকে মন্দিরের মুখে ঠেলে দিয়ে পাথর চাপা দিয়ে এসেছিল। ঠিক করে দেখছো তো? কোনো ভুল হয়নি? ভুল হতেই পারে না। ওর মুখ আমি জীবনেও ভুলব না। আশ্চর্য কাণ্ড! তুলসী যখন এসব কথা বলছে তখন লোকটার চেহারাও যেন বদলে যাচ্ছে। আরক্ত দুটি চোখ, কপালের গালের শিরাগুলো স্পষ্ট, দাঁত কিরমির করে কি যেন বলার চেষ্টা করছে। একটু পরেই লোকটা রেগে ফেটে পড়ল। একবার যদি তোকে হাতের মধ্যে পাই
তাহলে খতম করে দেব। তুই বেঁচে আছিস, আমি ভেবেছিলাম বুনো জন্তুরদের শিকার হয়েছিস। তোমার হাতে পড়বার এর আর কোনো অবকাশ হবে না, কারণ ফাঁসির পর আর মানুষ বেঁচে থাকে না। তোমার গুলিতে একজন প্রাণে মারা গেছে। তুলসীকে নিয়ে মিস্টার বাসু সরে এলেন। কুমুদের বাবা জিজ্ঞাসা করল, এদিকটা তো হলো, কিন্তু কুমুদকে উদ্ধার করার কি হবে? বোঝা গেল এ বিষয়ে মিস্টার বাসু যথেষ্ট চিন্তিত। দেখি কি করা যায়। আমার মনে হয় কুমুদ আর পারিজাত বক্সী একই জায়গায় আছে। সম্ভবত কুমুদকে বাঁচাতে গিয়েই পারিজাত বক্সী ধরা পড়েছেন। আপনি এক কাজ করুন, তুলসীকে আপনার কাছেই রাখুন। ওকে মাঝে মাঝে আমাদের দরকার হবে। অত দূর থেকে আনার অসুবিধা। এখন বাড়তি কোনো বিপদের ঝুঁকি আমি নিতে চাই না। কিন্তু কোনো ভয় নেই, অষ্টপ্রহর যাতে পুলিশ প্রহরা থাকে সে ব্যবস্থা আমি করে দেবো। আপনি ওকে একেবারে বাড়ির বাইরে যেতে দেবেন না। কুমুদের বাবা নাতিকে নিয়ে চলে যাবার 5 মিনিটের পরেই মিস্টার বাসুর কাছে একটা স্লিপ এলো। স্লিপে লেখা নামটা দেখে মিস্টার বাসু কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করে রইলেন। তারপর হুকুম করলেন পাঠিয়ে দেওয়ার জন্য। একটু পরেই একটি সুন্দরী মহিলা এসে ঢুকল। মিস্টার বাসু দাঁড়িয়ে উঠে বললেন, বসুন মিসেস বক্সী। মহিলা বসল। পারিজাত বক্সীর কোনো খবর আছে? মহিলা কোলের উপর রাখা ভ্যানিটি ব্যাগ খুলে একটা কাগজ বের করে মিস্টার বাসুর হাতে দিল। চৌকো কাগজ, তাতে টাইপ করা কয়েকটা লাইন। মিস্টার বাসু পড়ল, মিসেস বক্সী, আপনার স্বামী আমাদের বহু কাজে বিনষ্ট করছে। তার জন্য অনেক কাজ আমরা নির্বিবাদে হাসিল করতে পারিনি। এবারেও তাকে সাবধান করে দেওয়া হয়েছিল, কিন্তু সে কর্ণপাত করার প্রয়োজন মনে করেনি। এবার তাকে আমরা মুঠোর মধ্যে পেয়েছি, আর নিস্তার নেই। মিস্টার বাসু বার দুয়েক চিঠিটা পড়লেন। মুক্তির বিনিময়ে কোনো টাকার উল্লেখ নেই, শুধু ভয় দেখানো চিঠি। তবে এদের অসাধ্য কোনো কাজ নেই। এই চিঠি আপনি কবে পেয়েছেন? আজ সকালে। কিভাবে? ডাকবাক্সের মধ্যে থেকে। ডাকবাক্সের চাবি কার কাছে থাকে? আমার কাছে আর মিস্টার বক্সির কাছে থাকে। তবে সচরাচর ডাকবাক্সটা আমি নিজেই খুলি। ঠিক আছে, চিঠিটা আমার কাছে রেখে যান। আর আপনাকে একটা সুখবর শোনাই, দলে 2টি লোক ধরা পড়েছে। ধরা পড়েছে? মিস্টার বক্সির কোনো খবর পেলে একবার অন্তত। নিশ্চয়ই, আপনি তো জানেন পারিজাত বক্সী আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন। মহিলা বেরিয়ে যেতে মিস্টার বাসুর সহকারীকে ডাকলেন। সে আসতে তার হাতে চিঠিটা দিয়ে বললেন, দেখো তো অন্য যেসব চিঠি আমরা এই কেসে পেয়েছি তার সঙ্গে মিলিয়ে একই টাইপরাইটার থেকে টাইপ করা কিনা আমাকে জানিয়ে যেও। সহকারী চলে যেতে মিস্টার বাসু পাইচারি করতে শুরু করলেন। যেখান দিয়ে বাইরে মূর্তি পাচার করা সম্ভব, জলপথে অথবা স্থলপথে, সেখানেই তিনি ওয়্যারলেস পাঠিয়ে দিয়েছেন। সবাইকে সতর্ক করে দিয়েছেন, কোনো রকমের সন্দেহজনক প্যাকিং দেখলেই যেন আটক করা হয়। কোনো জায়গা থেকে খবর আসেনি। একটি লোককে শনাক্ত করা গেছে, কিন্তু মূর্তি চুরির সঙ্গে এই মুহূর্তে জড়ানো সম্ভব নয়। ছেলে চুরি এবং তাকে হত্যা করার চেষ্টার জন্য তাকে অভিযুক্ত করা চলে। পারিজাত বক্সী এর আগেও এই ধরনের বিপদে পড়েছেন, কিন্তু সে বিপদ কাটিয়ে উঠেছেন। কিন্তু এবার ব্যাপারটা একটু আলাদা। দুর্বৃত্তদের 2 জন ধরা পড়েছে। সেই আক্রোশে পারিজাত বক্সী আর কুমুদের উপরে চরম আঘাত হানা বিচিত্র নয়। এরা ভীষণ নিষ্ঠুর, বিবেকহীন। দিল্লি থেকে অপদার্থতার কৈফিয়ত তলব করবে। হঠাৎ টেলিফোন বেজে উঠল। মিস্টার বাসু ছুটে এসে ফোন ধরলেন। প্রথমে অস্পষ্ট কণ্ঠ, ঠিক কিছু শোনা গেল না। জোরে, একটু জোরে বলুন। কণ্ঠস্বর স্পষ্টতর হল। খুব মনোযোগ দিয়ে শুনে মিস্টার বাসু চিৎকার করে উঠলেন, পারিজাত বক্সী বাইরে এসে দেখলেন একটু দূরে একটা চালা ঘর। তার সামনে খাটিয়ার উপরে একটা লোক শুয়ে। অস্পষ্ট কুয়াশার জন্য পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। পারিজাত বক্সী আবার ঘরের মধ্যে ঢুকলেন। লোকটা মেঝের উপরে পড়ে রয়েছে, তখনও অজ্ঞান। পারিজাত বক্সী নিজের পোশাক খুলে লোকটাকে পরালেন, শক্ত করে মুখ বাঁধলেন। লোকটা ধুতি আর গেঞ্জি নিয়ে পড়লেন। ধুতির কিছুটা খুলে নিজের মাথা ঢাকলেন। তারপর থালা গ্লাস নিয়ে আবার বের হলেন। বেরিয়ে দরজায় তালা বন্ধ করে দিলেন। তারপর সন্তর্পণে পা ফেলে চালাঘরের মধ্যে ঢুকলেন। যখন খাটিয়ার পাশ দিয়ে যাচ্ছেন তখন খাটিয়ার উপর শোয়া লোকটা জড়ানো হিন্দিতে বলল,
আরে লে বাবা লে, তাড়াতাড়ি লে। नींद में आंख जड़िए এলো। আজ সিদ্ধের লিসাটা খুব জব্বর হয়েছে। পারিজাত বক্সী কোনো উত্তর দেবার চেষ্টা না করে চালা ঘরে ঢুকলেন। আর একটা থালায় ভাত, তরকারি আর গ্লাসে জল তৈরি ছিল, সেগুলো নিয়ে বেরিয়ে এলেন। প্রথমে মাঝখানের ঘরটা খুললেন। চোখ কুঁচকে দেখলেন 3টে বাক্স প্যাক করা। এগুলো মূর্তি হওয়াও বিচিত্র নয়। এরপর কোণের ঘরটা খুলে দেখলেন একটি ছেলে খাটিয়ার ওপরে শুয়ে। এই হয়তো কুমুদ, কিন্তু একে জাগাতে গেলেই যদি চিৎকার করে ওঠে। কুমুদের ফটো তিনি আগেই দেখেছেন, কাজেই চিনতে অসুবিধা হল না। পারিজাত বক্সী কুমুদের কাছে গিয়ে কুমুদের মুখটা সজোরে চেপে ধরলেন। কুমুদ চিৎকার করে চুপ করে গেল। পারিজাত বক্সী কুমুদের কানে কানে বললেন, কুমুদ, কোনো ভয় নেই, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি, কোনো রকম শব্দ করো না। কুমুদ মাথা নাড়ল, অর্থাৎ সে বুঝেছে। পারিজাত বক্সী তার মুখ থেকে হাত সরিয়ে নিলেন। তারপর ইঙ্গিতে তার অনুসরণ করতে বললেন। দুজনে মাঝখানের ঘরে এসে দাঁড়ালো। 3টি প্যাক করা বস্তু একটার পর একটা ধরে বাইরে আনা হলো। ঠিক নিচেই গোটা 4 নৌকা বাঁধা। মাঝিরা পাটাতনের উপর ঘুমাচ্ছে। পারিজাত বক্সী কাদা ভেঙে একটি মাঝিকে ওঠালেন। প্রথমেই তার হাতে 10 টাকার একটি নোট দিয়ে প্যাক করা জিনিসগুলো নৌকায় তুললেন। দুর্বৃত্তরা তাকে আঘাত করে অজ্ঞান অবস্থায় তার রিভলভারটা সরিয়ে ফেলেছিল, কিন্তু সেলাই করা আস্তরণের মধ্যে লুকোনো টাকার বোধহয় সন্ধান পায়নি। কুমুদ এসে নৌকায় উঠল। নৌকার মাঝি জিজ্ঞাসা করল, এত রাইতে কোথায় যাবেন বাবু? এখানে বড় থানা কত দূরে? হরিহরপুর থানা এখান থেকে 5 মাইল। তাড়াতাড়ি সেখানেই চলো, ভোরের আগে পৌঁছে দিতে পারলে আরো 10 টাকা দেব। মাঝি প্রাণপণ শক্তিতে নৌকা বাইতে লাগল। এতক্ষণ কুমুদ কোনো কথা বলেনি, চুপচাপ ছইয়ের মধ্যে বসেছিল। এবার ক্লান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি আপনি কি? আমার পরিচয় পরে জানতে পারবে, এখন এইটুকু জেনে রাখো, তোমার বাবা তোমাকে উদ্ধার করার জন্য আমাকে নিয়োগ করেছেন। তুলসীর খবর জানেন? তুলসী দুর্বৃত্তদের হাত থেকে একবার পালিয়ে এসেছিল, কিন্তু আবার ধরা পড়েছে। সে কি? ও আবার কি করে ধরা পড়ল? সেসব কথা পরে শুনবে, এখন একটু ঘুমিয়ে নাও। জানি তুমি খুবই ক্ষুধার্ত, তোমাকে আমি ভাত খাওয়ার সময়টুকু দিইনি, কিন্তু তুমি নিশ্চয়ই এটুকু বুঝতে পারবে নষ্ট করার মতো একটু সময়ও আমাদের হাতে ছিল না। কোনো রকমে কেউ দেখে ফেললে আমাদের দুজনেরই প্রাণ নিয়ে ফেরা সম্ভব হতো না। কুমুদ আর কিছু বলল না, হাত পা মুড়ে শুয়ে পড়ল। হরিহরপুর থানা পর্যন্ত নৌকাকে যেতে হলো না। তার আগেই সাইরেন দিয়ে একটা স্টিমার নদীর মাঝে ছুটে এলো। মাঝি জিজ্ঞাসা করল, বাবু আপনাদের ওই প্যাক করা জিনিসগুলো গোল মেলে কিছু নয় তো? কেন? জল পুলিশে স্টিমার আইতেছে, এত রাতে নৌকা চালাতে দেখলে সন্দেহ করে হয়তো সাজ করতে পারে। জল পুলিশের স্টিমার? তুমি এক কাজ করো তো, তোমার নৌকা স্টিমারের যত কাছাকাছি সম্ভব নিয়ে চলো। স্টিমারের যা ঢেউ বাবু, কাছে গেলে বিপদ আছে। বেশি কাছে যাওয়ার দরকার নেই, বললাম তো, যতটা সম্ভব ততটা কাছে নিয়ে চলো, ভয় নেই, জল পুলিশ আমার জানা। নৌকা স্টিমারের কাছ বরাবর যেতে পারিজাত বক্সী মাঝির গামছাটা নিয়ে পাটাতনের উপরে দাঁড়িয়ে গামছাটা ঘোরাতে লাগল। স্টিমারের সার্চ লাইট নৌকার উপরে পড়তেই স্টিমারের গতি কমে এলো। স্টিমার থেকে একজন চোং মুখে দিয়ে চেঁচালো, কি ব্যাপার? দুটো হাত মুখের দুপাশে রেখে পারিজাত বক্সী চেঁচালেন, সাহায্য চাই, আসছি। আস্তে আস্তে স্টিমার একেবারে নৌকার গায়ে ভিড়ল। স্টিমার থেকে সাদা পোশাক পরা 2টি লোক লাফিয়ে নৌকার উপরে পড়ল। একজন জিজ্ঞাসা করল, কি হয়েছে বলুন তো? পারিজাত বক্সী জামার ভিতর থেকে ছোট্ট একটা কার্ড বের করে লোকটার হাতে দিল। কার্ডের ওপরে চোখ বুলিয়ে নিয়েই লোকটা সম্ভ্রমে সুরে বলল, আপনি সেই বিখ্যাত গোয়েন্দা পারিজাত বক্সী? আপনার রহস্য সমাধানের অনেক কাহিনী খবরের কাগজে আমি পড়েছি। আপনাকে কি সাহায্য করতে পারে বলুন? পারিজাত বক্সী সংক্ষেপে সব ঘটনা বললেন। তারপর প্যাক করা বাক্সগুলোর দিকে আঙুল দেখিয়ে বললেন, আন্দাজ করছি ওইগুলো চোরাই মূর্তি, এদেশের বাইরে চালানোর জন্য রেডি করে রাখা হয়েছে।
দুঃখের বিষয় এসব জল পুলিশের এলাকার ব্যাপার নয়। আপনাকে অন্য কিভাবে সাহায্য করতে পারি বলুন? অন্য কিচ্ছু নয়, আপনি দয়া করে আমাদের দুজনকে আর এই জিনিসগুলোকে স্টিমারে তুলে নিন। আমাদের ভয় হচ্ছে বদমাইশগুলো টের পেয়ে হয়তো আমাদের অনুসরণ করতে পারে। মোটর বোটে যদি আসে তাহলে আমাদের নৌকার নাগাল পেতে মোটেই দেরি হবে না। ঠিক আছে, আপনাকে আমরা হরিহরপুর থানায় পৌঁছে দেব, আপনি নিশ্চিন্ত থাকুন। তারপর লোকটা স্টিমারের দিকে ফিরে ইঙ্গিত করতেই স্টিমার থেকে একটা লম্বা কাঠের তক্তা নৌকার উপরে ফেলে দিল। স্টিমার থেকে দুজন লোক তক্তার উপর দিয়ে নৌকা এসে দাঁড়ালো। এরপর কুমুদ আর পারিজাত বক্সী তারপর প্যাক করা 3টে জিনিস স্টিমারে উঠিয়ে নিল। এরপর কুমুদ আর পারিজাত বক্সী, সব শেষে সাদা পোশাক পরা লোকটা। নৌকা ছাড়বার আগে পারিজাত বক্সী মাঝির হাতে একটা 10 টাকার নোট দিয়ে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ, এই নাও তোমার ভাড়া। আপনারা তো পুরো রাস্তা জানি বাবু, তবে এই টাকা কেনে? ধরো, নাও নাও, এ টাকা তোমার বকশিস। মাঝি টাকাটা নিয়ে সেলাম করল। স্টিমার জল কেটে তীর বেগে ছুটল। তার মধ্যেই স্টিমারের লোকেরা কুমুদ আর পারিজাত বক্সীকে চা, রুটি আর ডিম দিল। স্টিমার যখন পাড়ে ভিড়ল তখন মাঝরাত। বড় একটা অশ্বত্থ গাছের তলায় গোটাচারেক টাঙা দাঁড়িয়ে। চালকদের কোথাও দেখা গেল না। স্টিমার থেকে একটা লোক সঙ্গে এসেছিল। সে বলল, একটু দাঁড়ান স্যার, আমি ব্যবস্থা করে দিচ্ছি। লোকটা আর দাঁড়ালো না, জোর পথে রাস্তা ধরে এগিয়ে গেল। কুমুদ চুপচাপ দাঁড়িয়ে রইল। নিজের মুক্তিতে তার যে আনন্দ হয়নি এমন নয়, কিন্তু তুলসীর কথা মনে হতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছে। আহা, বেচারি পালিয়েও আবার ধরা পড়ে গেল। বদমাইশগুলো আবার তাকে হাতে পেয়ে রাগের চোটে হয়তো খতমই করে ফেলেছে। তুলসী তার ভাগ্নে হলে কি হবে, দুজনে একেবারে বন্ধুর মতন। একজনকে ছাড়া আরেকজনের অস্তিত্বই যেন কল্পনা করা যায় না। কুমুদ হাত দিয়ে নিজের চোখ দুটো মুছে নিল। স্টিমারের লোকটা আরেকজন লোককে প্রায় টানতে টানতে এনে হাজির করল। আধ ঘুমন্ত আব্দুল তার টাঙায় উঠে বসল। পারিজাত বক্সী কুমুদকে নিয়ে উঠলেন। তারপর স্টিমারের লোকটির সাহায্য নিয়ে 3টি প্যাকিং করা জিনিসও ওঠানো হলো। চারদিক একেবারে নিশুতি। মাঝে মাঝে 2-একটা কুকুরের চিৎকার। একটা ষাঁড়কে ঘুরতে দেখা গেল। চৌরাস্তার মোড়ে একটা ঘড়িতে 3টে বাজতে 10। টাঙা যখন থানায় পৌঁছালো তখন ঠিক 3টে। দারোগা উপরে ছিল। সেপাই চেঁচামেচিতে নেমে এলো। সব শুনে হুঙ্কার ছাড়ল, হ্যাঁ এসব কি হচ্ছে? হ্যাঁ এর কি কচকিমি, সব কটার একেবারে ডান্ডা ডুডুং ডুডুং করে ছেড়ে দেবো। যাকি ইয়ে হয়েছে, ওই জায়গাটা কোথায় বলুন তো? হ্যাঁ, আমি সবগুলোকে একেবারে গ্রেফতার করে নিয়ে আসছি। বলুন। আপনার সঙ্গে আমিও যাব, নইলে জায়গাটা আর মানুষগুলো আপনি চিনতে পারবেন না। কুমুদ পাশেই দাঁড়িয়েছিল। সে পারিজাত বক্সীর একটা হাত আঁকড়ে ধরে বলল, না না, আপনি যাবেন না। আপনাকে হাতের কাছে পেলে বদমাইশগুলো আবার বিপদে ফেলে দেবে। পারিজাত বক্সী হেসে হাতটা ছাড়িয়ে নিয়ে বললেন, ভয় নেই, এবার আমরা তৈরি হয়ে যাব। দারোগা সঙ্গে 4 জন সশস্ত্র পুলিশ নিল। তার আগে পারিজাত বক্সী বললেন, দয়া করে একবার এই 3টে প্যাকিং খুলুন, ভিতরে কি আছে দেখা যাক। আপনার সামনে খুলবো বলেই এতক্ষণ আমরা হাত দিইনি। প্যাকিং খোলা হলো। 2টো মূর্তি খুলতেই কুমুদ চেঁচিয়ে উঠল, এই তো রতনগড়ের ধর্মরাজের মন্দিরের মূর্তি। দুটোরই মুন্ডু নেই। একটা মূর্তি পদ্মের উপরে বসে, আর একটা অদ্ভুত এক জানোয়ারের উপর। 2টো মূর্তির দেহ থেকে উজ্জ্বল সোনালি আলো বের হচ্ছে। তৃতীয় মূর্তিটি কোষ্ঠী পাথরের গণেশ, আকারে ছোট। পারিজাত বক্সী বললেন, চোরাই মূর্তি শনাক্ত করা হয়েছে, আর দেরি নয়, বেরিয়ে পড়া যাক, নইলে আসল মূর্তি পালাবে। পুলিশের জিপ যখন গিয়ে পৌঁছালো তখন ভালো করে ভোর হয়নি। অন্ধকার সব একটু তরল হচ্ছে। পারিজাত বক্সী হতাশ হলেন। খাটিয়া খালি, কেউ শুয়ে নেই। সকলে পাশের চালা ঘরে ঢুকল। ঘরের একেবারে কোণে একটা খাটিয়া, তার উপরে কে যেন আপাদ মস্তক আবৃত করে শুয়ে আছে। তার উপর টর্চের আলো ফেলতেই লোকটা ধর্মর করে জেগে উঠল। তারপরই বালিশের তলা থেকে রিভলভার বের করে ছোড়ার চেষ্টা করল।
কিন্তু কিছু করার আগেই পুলিশ দুজন তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে পিছমোড়া করে বেঁধে ফেলল। তারপর পারিজাত বক্সি দারোগাকে নিয়ে যেখানে তিনি বন্দী ছিলেন সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। চাবি দিয়ে তালা খোলবার আগে সাবধান করে দিলেন। সে লোকটাকে ভালো করেই বেঁধে গিয়েছিল, বাঁধন খুলে ফেলেছে কিনা সে জানে না। দরজা খুলতে দেখা গেল লোকটা গড়িয়ে ঘরের আর এক কোণে চলে গেছে। পায়ের বাঁধন খোলা, নিঝুম হয়ে পড়েছিল। একটা পুলিশ নিচু হয়ে তাকে দেখবার চেষ্টা করতেই লোকটা তাকে সবেগে লাথি মারল। পুলিশটা মুখে হাত দিয়ে ছিটকে পড়ল, তার হাতের পাশে রক্তের ধারা গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দারোগা বাকি দুজন পুলিশকে নিয়ে লোকটাকে বেদম প্রহার দিতে আরম্ভ করল। দুজনকে হাতকড়া দিয়ে পুলিশ জিপে ওঠালো। জিপ যখন বেশ কিছুটা গিয়েছে তখন পারিজাত বক্সি আঙুল দিয়ে দারোগাকে দেখালেন ওই সবুজ গাড়িটা। অনেকক্ষণ ধরেই অনুসরণ করছে তাদের। ওরা বোধ হয় এদের দুজনকে উদ্ধার করার চেষ্টা করবে। ঠিক আছে, আসুক না। মানে আমরা তো দলে ভারী, এমন শান্টিং দেব না যে বাপ পর্যন্ত হড়কে যাবে। কি হলো, কি বলবেন? এক কাজ করুন, সামনের বাঁকের মুখে জিপটা জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিতে বলুন, আর একজন কনস্টেবলকে বলুন এই দুটো লোকের মুখে কাপড় গুঁজে দিতে, যাতে এরা চিৎকার করতে না পারে। তাই করা হলো। জিপটাকে ঘুরিয়ে একটা ঘন ঝোপের আড়ালে রাখা হলো। পারিজাত বক্সির নির্দেশে দারোগা আর পুলিশরা রিভলভার হাতে কয়েকটা পাথরের পেছনে গিয়ে তৈরি হয়ে দাঁড়ালো। একটু পরেই সবুজ মোটরটা ক্যাচ করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। মোটর থেকে দুজন লোক নামল। একজনের চোখে দূরবীন, আরেকজনের হাতে বোমা। দূরবীন চোখে লোকটা সামনের রাস্তার দিকে কিছুক্ষণ দেখল, তারপর অন্য লোকটার কানে কানে কি বলল। তারপর দুজনেই পাশের জঙ্গলের দিকে মুখ ফেরালো। বোঝা গেল তারা সন্দেহ করেছে পুলিশের জিপ পাশের জঙ্গলেই ঘাপটি মেরে রয়েছে। দূরবীন চোখে লোকটা দূরবীন নামিয়ে পকেট থেকে পিস্তল বার করল। দুজনেই সাবধানে জঙ্গলের মধ্যে ঢুকতে লাগলো। একেবারে পাথরের সামনে আসতে পারিজাত বক্সি দারোগার গা টিপে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে দারোগার রিভলভার থেকে গুলি ছুটল। অভ্যর্থ লক্ষ্যে যে লোকটির হাতে বোমা ছিল তার মণিবন্ধে গুলি লাগল। লোকটা আর্তনাদ করে হাত চেপে বসে পড়ল। হাতের বোমা রাস্তার উপর ছিটকে পড়ল। প্রচণ্ড শব্দ, ধুলোর বৃষ্টিতে কিছুক্ষণ চারিদিকে অন্ধকার। অন্ধকার কমতে দেখা গেল সবুজ গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে। অন্ধকার দূর হবার সঙ্গে সঙ্গে দারোগা আর পুলিশের লোক দুটি ওদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের বন্দি করে ফেলল। তারপর দড়ি দিয়ে ভালো করে বেঁধে জিপে তুলল। খুবই টাইপের বোমা স্যার, হ্যাঁ, ভেরি পাওয়ারফুল। মানে জিপের উপর একবার পড়লে আর দেখতে হতো না, মানে পুরো সর্ষে ফুল। পারিজাত বক্সি কোনো উত্তর দিলেন না, শুধু মুচকি হাসলেন। থানায় যখন সবাই গিয়ে পৌঁছালো তখন বেশ রোদ উঠেছে। লোক চারজনকে হাজতে রাখা হলো পুলিশের সতর্ক প্রহরায়। খাওয়া দাওয়া করে পারিজাত বক্সি দারোগাকে বললেন, আমি একটা ট্রাঙ্ক কল করব। হ্যাঁ হ্যাঁ, করুন না, করুন। পারিজাত বক্সি মিস্টার বাসুকে ফোন করে সব জানালেন। মিস্টার বাসু খুব খুশি, আনন্দে চিৎকার করে উঠলেন। তারপর বললেন, আমি বিহারে পুলিশের বড় কর্তাদের সঙ্গে যোগাযোগ করে সব ব্যবস্থা করছি। তোমরা পুলিশের সঙ্গে ছাড়া আসবার চেষ্টা করো না, পথে বিপদ হতে পারে। মূর্তি চোরের দল সারা দেশে ছড়ানো, তোমাদের আবার আক্রমণ করাও বিচিত্র নয়। ঠিক আছে, আমরা পুলিশ গার্ড ছাড়া বের হব না। একেবারে রাজকীয় ব্যবস্থা। বিহার পুলিশের উচ্চপদস্থ এক অফিসার মোটর নিয়ে হাজির, সঙ্গে গোটা চারেক সশস্ত্র পুলিশ। ওরা বাংলাদেশের সীমান্ত পর্যন্ত যাবে, সেখান থেকে দায়িত্ব নেবে বাংলার পুলিশ। খাওয়া দাওয়া দারোগার বাড়িতেই হলো। দারোগা পারিজাত বক্সির পিঠ চাপড়ে বলল, মিস্টার বক্সি, আপনার ক্যাপাসিটির কথা, মানে কৃতিত্বের কথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। আপনার জন্যই দলটা ধরা পড়ল, আর আমরা ওদের ধরতে পেরে কৃতার্থ হলাম। হার্ডকোর ক্রিমিনাল সব। নিজেদের মাতৃভূমি থেকে পবিত্র দেবদেবীর মূর্তি শুধু অর্থের জন্য দেশ বিদেশে চালান দেয়। মানে এর চেয়ে ঘৃণ্য কাজ আর তো কিছু হতে পারে? হ্যাঁ, মানে এই সমস্ত কৃতিত্ব আমার কিছুই নয়, আপনাদের সকলের সমবেত চেষ্টায় এই কাজ সম্ভব হয়েছে। কিন্তু আসল কৃতিত্ব কাদের জানেন?
কাদের? এই কুমুদ আর তার ভাগ্নে তুলসীর। এদের অসীম সাহসিকতার তুলনা নেই। একজনকে আমরা সঙ্গে নিয়ে চলেছি, কিন্তু তুলসী কোথায় আমাদের জানা নেই। তুলসীর বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। যখন এরা একবার ধরা পড়েছে আমার হাতে, তখন এদের মুখ কি করে খোলাতে হয় সেটা আমি জানি। পুরো ডান্ডা ডুডুং ডুডুং, নো চিন্তা মিস্টার বক্সি। যাবার সময় কুমুদ জিজ্ঞাসা করল, আপনি এই মূর্তিগুলো সঙ্গে নিয়ে যাবেন না? অন্তত রতনগড়ের মন্দিরের মূর্তি দুটো। এ মূর্তি এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। বিহার কোর্টে কেস হবে, কেস শেষ হয়ে গেলে মূর্তি দুটো আবার রতনগড়ের মন্দিরে প্রতিষ্ঠা হবে। চলো কুমুদ, এবার আমরা রওনা হই। এদের যাত্রার খবর পশ্চিমবাংলার পুলিশ কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল। বাংলা বিহার সীমান্তে পৌঁছে পারিজাত বক্সী নিজেই অবাক। পুলিশ নিয়ে মিস্টার বাসু নিজে এসেছেন নিয়ে যেতে। কুমুদ, ওই দেখো কারা এসেছেন। কুমুদ দেখল রাস্তার ধারে দাদুর মোটর। মোটরের সামনে বাবা, মা, দিদি, জামাইবাবু আর তুলসী। তুলসী ছুটে এসে কুমুদকে জড়িয়ে ধরতেই কুমুদ জিজ্ঞাসা করল, আরে তুলসী, তুই? কুমু মামা, চলো, যেতে যেতে তোমাকে সব বলবো যে কি করে আমি পালিয়ে এসেছি। চলো। সকলের চোখে জল, তবে এ জলটা আনন্দের। বাড়ির ছেলে বাড়ি ফিরে আসার জন্য। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আপনারা শুনছিলেন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পারিজাত বক্সী সিরিজের থেকে কবন্ধ বিগ্রহের কাহিনী দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আর গল্পের বইটির পারচেজিং লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। যারা যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই গিয়ে কিনে ফেলবেন। তাহলে ফিরছি আসছে শুক্রবার আরও একটি টান টান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।